তো আসসালামু আলাইকুম। তো আজকের মাইক্রোসফট ওয়ার্ড অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এমএস ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব বা জানার চেষ্টা করব। তো আমি বেশি বকবক না করে আমাদের মূল পর্বে চলে যাই। আর মূল পর্বে যাওয়ার আগে আমরা একটু মাইক্রোসফট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। অ্যাকচুয়াল মাইক্রোসফট ওয়ার্ড বা কি, বা এর অ্যাডভান্টেজ এবং আনঅ্যাডভান্টেজ কি, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এর মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয়। বর্তমান ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অন্যতম প্রোগ্রাম। তো আমার কথাগুলো শোনা যায় কিনা আমাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। যাচ্ছে। আচ্ছা, এখন ওয়ার্ড প্রসেসরের ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন অ্যাডভান্টেজ হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা যায়। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে বিভিন্ন ডকুমেন্ট সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ডকুমেন্ট সেভ রাখা যায়, প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তা ব্যবহার করা যায়। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের ফলে হাতে লিখে ডকুমেন্ট তৈরির প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এখন আমরা একটু আলোচনা করবো যে ডিঅ্যাডভান্টেজ। মানে অসুবিধাগুলো কি কি। তো সাপোজ কোনো কারণে হার্ড ডিস্ক ক্রাশ করলে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসরের ব্যবহারের ফলে মানুষের হাতে লেখার প্রবণতা কমে এসেছে। তারপর হচ্ছে থার্ড, প্রযুক্তির ব্যবহার সঠিক জানা না থাকলে প্রযুক্তির ত্রুটির কারণে যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডের সাধারণ ধারণা নিয়ে আলোচনা করি। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়েছে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট কাজের জন্য যে প্রোগ্রাম দরকার, অন্য প্রোগ্রাম দিয়ে সেই কাজ সুন্দরভাবে করা সম্ভব হয় না। যেমন সুন্দরভাবে চিঠিপত্র লেখার জন্য এমএস ওয়ার্ড অতি উত্তম, যা অন্য কোনো সফটওয়্যার দ্বারা লেখা সম্ভব না। আবার এমএস এক্সেল, যার দ্বারা আমরা হিসাবের কাজ করে থাকি, কিন্তু এটা কোনো অন্য কোনো সফটওয়্যার দ্বারা এতটা সহজ বা সুন্দরভাবে করা সম্ভব না। তো এখন আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করব এবং তারপর এটার বাকি ইন্টারফেস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আশা করি সকলের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ইনস্টল করা আছে বা পরবর্তীতে ইনস্টল করে নেবেন। এখন আমরা একটু আপনাদের দেখানোর ট্রাই করি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এবং কোথা থেকে ওপেন করব। তো তার জন্য আমি যেটা আমাকে যাই সবার জন্য একই সিস্টেম, সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে স্টার্ট মেনু অপশনে। ঠিক আছে, তো আমি এখানে চলে যাচ্ছি। এই অপশনটিতে আসার পর আপনাকে মাউসের স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবেন মাইক্রোসফট মাইক্রোসফট অফিস যে যে ভার্সনটি ব্যবহার করে। যেহেতু আমার ভার্সনটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2013, তো আপনি যে ভার্সনটি ব্যবহার করবেন সেটা অবশ্যই এখানে লেখা থাকবে, যেমন মাইক্রোসফট অফিস 2013। আমি অ্যারোতে ক্লিক করতেছি। তবে নিচের দিকে লেখা আছে ওয়ার্ড 2013। ঠিক আছে, এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেসটি ওপেন হবে। তো এখানে ডাবল ক্লিক করি। ওকে, এই অপশনে ক্লিক করার পরে আপনাকে আপনি এমন একটা ইন্টারফেস এখানে শো করবে। হুম, তো এখানে আপনি বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। যেমন আপনি যদি লক্ষ্য করেন, এখানে একটি ফরম্যাট দেওয়া আছে, যেমন সিভির জন্য ফরম্যাট দেওয়া আছে, বিভিন্ন স্প্রেডশিটের জন্য ফরম্যাট দেওয়া আছে, বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি করবো, একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নেব। তার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশনে ক্লিক করব।
তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর ইন্টারফেস অর্থাৎ ওয়ার্কশিট। হ্যাঁ, তো এটা তো আমি আপনি কি মানে মাউস দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দেখেন। এখন যদি আমরা চাই যে এটাকে আমরা কিভাবে কিবোর্ড থেকে ওপেন করব, তো সেই বিষয়টি একটু দেখানোর ট্রাই করি। সেটা হচ্ছে আমরা সকলে কিবোর্ড ফলো করব, যেখানে কন্ট্রোল অল্টার দুটি বাটন আছে। এই বাটনের মাঝখানে যেটা অপশন আছে সেটাকে বলা হয় উইন্ডোজ। ঠিক আছে, এই উইন্ডোজ বাটনে চেপে রেখে যদি আমরা পি বাটন প্রেস করি, দেখি কি আসে। সরি, আমার এটা কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, আমার এটা কাজ করতেছে না। তো আপনারা আপনাদের কিবোর্ড থেকে উইন্ডোজ দেন পি বাটনে আপনি ক্লিক করার পরে দেখবেন মাইক্রোসফট অফিস এই প্রোগ্রামটি শো করবে। তো সেখান থেকে আপনি ওপেন করতে পারবেন। তারপর আরো একটি সিস্টেমে আবার ওপেন করতে পারি, সেটি হচ্ছে যদি আমরা চাই মাইক্রোসফট ডকুমেন্টটি আমরা ওপেন করবো, সেজন্য আমরা যে কোনো জায়গায় গিয়েও কিন্তু এটাকে আমরা ডিফল্ট ভাবে ওপেন করে নিতে পারি। সেটা হচ্ছে, যদি আমি সাপোজ দেখাই, আমি এটা ফোল্ডারে চলে যাচ্ছি। তো আমি চাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি আমি এইখানে ওপেন করব, কিন্তু সেটা আমার যে কোনো নামে সেভ হয়ে থাকবে। বারবার আমাকে আমাকে এটা নতুন করে সেভ বা নাম দিয়ে সেভ করতে হবে না। সেজন্য এখানে রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে চলে যাবে নিউ, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই অপশনটাতে ক্লিক করি। এখন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন ওকে, দেন এন্টার প্রেস করি। হুম, তো আমরা এই তিনটির মাধ্যমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি আমরা ওপেন করতে পারবো। আহ, এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এই ডকুমেন্টটি ওপেন করার পরে এটার একটু আমার ইন্টারফেসটা সম্পর্কে একটু ধারণা নেই। অ্যাকচুয়াল এটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে এবং একটা সুন্দর ইন্টারফেস এখানে শো করতেছে। তো এটা সম্পর্কে একটু ধারণা নেই বা এগুলার কোনটার কি নাম, এটা একটু আমরা আগে জেনে নিই। হুম, আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ নাইম ভাই, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করেন। ওকে, আচ্ছা, আমরা এইখানে যে একটি বার দেখতে পাচ্ছি, যেমন লেখা আছে এমএস ওয়ার্ড ফার্স্ট ক্লাস ওয়ার্ড। ঠিক আছে, তো এই বারটিকে বলা হয় আপনার টাইটেল বার। হুম, তারপরে আমরা একটি বার দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, প্রিফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এটাকে বলা হয় এর, হ্যাঁ, মেনু বার। হুম, তারপর এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন আপনার দেখুন এখানে একটা ওয়ার্ড, আপনার যে লোগো, সে এমন একটি অপশন আছে। তারপরে একটা সেভ করার জন্য একটা অপশন আছে। তারপরে যেটাকে বলা হয় অ্যারো চিহ্ন, এমন একটা অপশন আছে। তো এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। হুম, তারপরে আপনারা যদি একটু দেখুন এখানে আপনার বার শো করে, যেমন এটা যদি আমি একটু স্ক্রল করি বা উপর দিকে যাই, নিচের দিকে নেই, তো এটাকে বলা হয় স্ক্রল বার। হুম, তো বাম দিকে সেম আরো একটি অপশন আছে, যেখানে দেখা যায় কিছু যেমন এটাকে এটাকে বলা হয় রুলার বার। হুম,
তারপরে আমাদের উপরের দিকে আরো একটি বার আছে, যেমন আমাদের এই ওয়ার্কশিটের উপরে একটি এই এই যে একটি আপনার চিহ্ন দেখা যায়, মানে একটা শেপের মতো, তো এটাকে বলা হয় রিবন ট্যাব। তারপর এখানে যেমন আপনার এটা কত নম্বর পেজ, এবং এটা আপনার এই ওয়ার্ডে যদি আমি কিছু লেখা লিখি, তখন দেখবেন এখানে আমার কিছু লেখা এখানে শো করতেছে, অর্থাৎ এই পুরো লেখাটি একটা মাত্র ওয়ার্ড এবং পেজ নাম্বার 1। তো এটাকে আপনার বলা হয় যেটা হচ্ছে লেআউট বার। হুম। তো এই মোটামুটি এটা ছিল আমাদের এই এই ইন্টারফেসটার কিছু ধারণা। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এখানে ফাইলগুলো সম্পর্কে কাজ দেখবো, কোনটার কি কাজ এবং কিভাবে আমরা এগুলো ব্যবহার করবো। তো প্রথমে আমরা ফাইল মেনুর কাজ দেখবো। ফাইল মেনু দ্বারা আমরা কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করতে পারবো, তো পুরো বিষয়টা এখানে দেখবো। তো প্রথমত যদি আমি ফাইল মেনুতে আপনি ক্লিক করি, ফাইল মেনুতে ক্লিক করার পর আপনার বেশ কিছু এখানে অপশন দেখা যাবে। তো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি। তো এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে ইনফো। ইনফো হচ্ছে আপনার এটার একটা বেসিক কিছু নাম আছে বা বেসিক কিছু ওয়ে আছে, সেটা আমাদের না দেখলেও চলবে। তো আমরা যাব নিউতে। নিউ দ্বারা আমরা কি করতে পারি? নিউ হচ্ছে আমাদের একটি, যখন আমি এখন যে ফাইলটিতে উপরে কাজ করছি সেটা হচ্ছে আমার একটি সেভকৃত ফাইল। এই ফাইল থাকা অবস্থায় যদি আমি আরো একটা ফাইল নিতে চাই, সেজন্য আমি এখানে নিউ অপশনে আসবো, তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আর একটা ফাইল নিয়ে কাজ করতে পারবো। ওকে। তারপর হচ্ছে ওপেন। ওপেন বিষয়টা হচ্ছে আমি যে ফাইলটি এখানে সেভ করে রেখেছি, যদি এমনটা হয় যে আমি আরো একটা ফাইল নিয়ে কাজ করবো, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করার পরে আমি একটা ফাইল ওপেন করতে পারবো। যেমন আমার কম্পিউটারে বেশ কিছু ফাইল আছে, যদি আমি দেখাই যে ওপেনে ক্লিক করার পরে আমি এখান থেকে এই ফাইলটা ওপেন করব। একটু সময় নিচ্ছে। দেখুন আমার এখানে এখানে কিন্তু এখন দুটি ফাইল আছে, রাইট? ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। হুম। তারপর দেখতে পাচ্ছি সেভ। সেভের বিষয়টা হচ্ছে আমি এই ফাইলটি যখন আমি কাজ শুরু করছিলাম, তো ফাইলটা আমি কি করছি, আগেই এটাকে আমি সেভ করে নিছি। হ্যাঁ, যার জন্য আমাকে আর সেভ করতে হয়নি। যদি আমি এমন হয় যে আমি নতুন একটা ফাইল নিয়ে কাজ করবো, যেমন আমি যদি চাই একটা নিউ ফাইল নিলাম, হ্যাঁ, এটি কিন্তু এখন কোন লেখা আছে ওয়ার্ড 2013, অর্থাৎ আমার ফাইলটি আমি আগে যেটা, তো আচ্ছা কোনো কি সমস্যা হয়েছিল এতক্ষণ? না, কোনো সমস্যা নাই, কন্টিনিউ করেন। আমার এখানে দেখো। কোনো সমস্যা নেই, আপনি করেন ওটা। মানে অবর্জনীয় কিছু আসলে ওটা সমস্যা নেই, ওটা আমি কাইটে শর্টকাট করে দিব, ঠিক আছে? আপনি জাস্ট কন্টিনিউ করবেন। ওকে। ওকে। তো তারপরে আমাদের ফাইলটি সেভ করার জন্য যা করতে হবে, এখানে ব্রাউজার অপশনে ক্লিক করতে হবে। ব্রাউজার অপশনে ক্লিক করার পরে আমাদের, অর্থাৎ এই ফাইলটি কোন লোকেশনে আমরা রাখবো সেই লোকেশনটি আমাদের দেখিয়ে দিতে হবে। আপনি চেক করেন আপনার রেকর্ডিং কন্টিনিউ হচ্ছে কিনা, ঠিক আছে? জাস্ট চেক করবেন যে রেকর্ডিংটা হচ্ছে কিনা, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে। হুম। তারপরে আমাদের এখান থেকে একটি, আমাদের যেমন
যে কোনো একটি ড্রাইভ আমাদের দেখিয়ে দিতে হবে। তো সাপোজ আমার এই পিসি থেকে আমি একটি ড্রাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি আমার এই ফাইলটি আমি আমার এই লোকাল ডিস্ক এফ এর ভিতরে রাখবো। হুম। তো এখানে আসার পর আমাকে একটা নাম দিতে হবে। ওকে, দেন সেভ বাটনে ক্লিক করব। তো এখন লক্ষ্য করুন আমার আগের ফাইলটিতে যখন আমি নিউ ভাবে ওপেন করছিলাম তখন কিন্তু ওয়ার্ড 2013 লেখা ছিল। তো এখন যখন আমি ফাইলটি যখন সেভ করেছি তখন কিন্তু ক্লাস 1 চলে এসেছে। হুম। তো এটা গেল সেভ এর কাজ। তারপর আমরা দেখবো যে সেভ এস। মানে সেভ এস এর কাজ কি? সেভ এস এর কাজ হচ্ছে, জাস্ট এ মিনিট। ওকে, এখন দেখি আমরা সেভ এস এর কাজটা কি। তো সেভ এস এর কাজটা হচ্ছে যখন আপনি একটু লক্ষ্য করুন আমরা যখন একটি ফাইল নিউ ওপেন করছিলাম, তখন কিন্তু ফাইলটিকে ওপেন করার পরে তারপর আমাদের নাম দিয়ে সেভ করে নিতে হয়েছে। তো আমরা যদি চাই যে আমরা এই ফাইল থাকা অবস্থায় আমরা অন্য আরো একটি ফাইল তৈরি করব, সেম ফাইলটি থাকবে কিন্তু আমার অন্য একটি নাম দিয়ে আমি ফাইলটি সেভ করে রাখবো। তো সেই কাজটি করার জন্য আমরা কি করব, ফাইল অপশনে ক্লিক করব, দেন সেভ এজ অপশনে ক্লিক করবো। অর্থাৎ আমার আগের মানে পুনরায় আগের ফাইলটি সেম থাকবে, বাট অন্য একটি ফাইল তৈরি হবে কিন্তু এটার নাম থাকবে অন্য কোনো। হুম। তখন আমরা সেভ এজ অপশনে ক্লিক করব, দেন এটাকে যে কোনো একটি লোকেশন দেখিয়ে দিব, তারপর নামটা জাস্ট চেঞ্জ করে দিব। হুম। এটা হচ্ছে সেভ এজ অপশনের কাজ। তারপর আসি আমরা, তারপরে অপশনটি আছে প্রিন্ট। প্রিন্টের কাজ হচ্ছে, এই প্রিন্টের কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটি প্রিন্টার লাগবে। যখন আপনার একটা প্রিন্টার আপনি নিবেন, প্রিন্টার নেওয়ার পরে দেখবেন আপনার সেই প্রিন্টারটা যখন আপনি সেট আপ করে নেবেন, সেট আপ করে নেওয়ার পর আপনি এখানে তার প্রিন্টারের নামটি অবশ্যই শো করবে। তো জাস্ট সেখান থেকে নামটি সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি ভাবছি ধরেন আমার প্রিন্টারটি এটা, যেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে আপনি যদি এখানে একাধিক পেজ থেকে থাকে, সেই পেজগুলো আপনি চাইলে আপনি একসাথে সকলগুলো প্রিন্ট করতে পারবেন। যদি চান আপনি কিছু মেনশন করে দিবেন যে আপনি 100টা পেজ আছে, তার ভিতর থেকে আপনি চাচ্ছেন 50 নাম্বার বা 90 নম্বর পেজটা আপনি প্রিন্ট করবেন। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে আপনি সেই পেজটি মেনশন করে দিবেন যে আবার 90 নাম্বার পেজটি আমার প্রিন্ট করা প্রয়োজন। তো দেখবেন আপনি 90 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। আবার যদি এমন হয় যে 90 নাম্বার পেজটাকে আপনাকে বেশ কিছু দরকার, যে মানে কয়েকবার, যেমন আপনার 90 নম্বর পেজটা আপনার 5টা প্রিন্ট দরকার, তখন কি করবেন? তখন এই যে কপি অপশন আছে এখানে আপনি কি করবেন, যে 90 নাম্বার পেজটা আপনার 5 কপি দরকার, তখন আপনি এখান থেকে 5 দিয়ে জাস্ট এই প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনার ওই 90 নাম্বার পেজটা আপনার 5 কপিতে প্রিন্ট হবে। তো এখান থেকে আরো কিছু কাজ করা যায়, যেমন পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এখান থেকে আপনি ল্যান্ডস্কেপ এবং পোর্টাল করে দিতে পারেন। পোর্টাল হচ্ছে আপনার একবার লম্বালম্বি থাকবে, আর যদি ল্যান্ডস্কেপ দেন আড়াআড়ি হবে। হুম। তারপর হচ্ছে নরমাল মার্জিন, আপনার এখান থেকে মার্জিন দিয়ে দিতে পারেন। মার্জিনের কাজগুলো আমরা ভিতরে গিয়ে দেখবো, এখান থেকে আমরা মার্জিন বা পেজ লেআউট এগুলো করবো না। ওকে। আর হচ্ছে ওয়ান পেজ পার শিট। যদি আপনার প্রিন্টারের যদি এরকম সিস্টেম থাকে যে আপনি এপিটোপিট, যেটা আমরা বুঝি যে এপিটো প্রিন্ট ওপিটো প্রিন্ট, সেই কাজটা করার জন্য আপনি 2 পেজ পার শিট এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এইভাবে প্রিন্ট হবে। ওকে। তারপর হচ্ছে শেয়ার। এই শেয়ার হচ্ছে আমরা এই শেয়ারিং এর মাধ্যমে আমরা এখান থেকে ইমেল করে দিতে পারবো। তারপরে আমরা যদি কোনো পোস্ট টু ব্লগ, আমরা আমাদের এই ফাইলটি কোনো ব্লগে আমরা শেয়ার করতে পারবো। তারপর এক্সপোর্ট। এক্সপোর্টের বিষয়টি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যাদের 2007 আছে তারা হয়তো এটা পাবেন না, কিন্তু তারপরে যে ভার্সন গুলো আছে 2010, 13, 16 এবং 2020 পর্যন্ত, তো সেখানে আমাদের এক্সপোর্ট থেকে আমরা খুব ভালো একটা অ্যাডভান্টেজ নিতে পারি। সেটা হচ্ছে
যেমন আমাদের ওয়ার্ডের যে ফাইলটি, যেমন এই ফাইলটিকে যখন আমরা কাজ করব সেটা থাকবে ওয়ার্ডে। যদি চাই যে এই ফাইলটিকে আমরা পিডিএফ এ কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন আমরা এই এক্সপোর্ট বিষয়টি বা এক্সপোর্টের যে অপশনটি সেটা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ক্রিয়েট এ পিডিএফ ডকুমেন্ট। আমরা যদি এটা সিলেক্ট করে দেই, আমার এই ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। দেখুন এখানে পিডিএফ চলে এসেছে। এখান থেকে আমরা আর চেঞ্জ করার দরকার নাই, জাস্ট পিডিএফ থাকবে, দেন পাবলিশ। তাহলে আমাদের এই ওয়ার্ড ফাইলটি আপনার পিডিএফ এ কনভার্ট হবে। হ্যাঁ, তারপরে অপশন গুলো হচ্ছে জাস্ট ক্লোজ, এটা হচ্ছে অ্যাকাউন্ট অপশন, এটা আমরা স্কিপ করব, দেন ক্লোজ। এটা গেল আমাদের মোটামুটি ফাইল মেনুর কাজ। আমরা ফাইল মেনু দিয়ে এইসব কাজগুলো করতে পারি বা করতে পারবো বা করে থাকি। তো এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন আছে? না, সবকিছু ক্লিয়ার আর কি, বুঝতেছি। কন্টিনিউ করেন। ওকে, ফাইন। আচ্ছা, তারপরের অপশনটিতে আমরা যাই, সেটি হচ্ছে আমরা এখন দেখবো হোম মেনুর কাজ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ মেনু, সেটা হচ্ছে হোম মেনু, যার মাধ্যমে আমরা অনেক কাজ করি। হোম মেনুর অনেক কাজ, তাই হোম মেনুর কাজগুলো আমাদের জন্য খুবই জানা গুরুত্বপূর্ণ। এবং তাই আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে বাম সাইডে যে অপশনটি আছে, লক্ষ্য করুন এখানে যেমন পেস্ট লেখা আছে। আর এই যদি অ্যারোতে ক্লিক করি, এখানে আমাকে পেস্ট স্পেশাল সেট ডিফল্ট পেস্ট এই অপশনটি দেখাচ্ছে। তার ডান সাইডে যদি দেখি যে কাট কপি, এরকমের আরো দুটি অপশন আছে। এখন এই তিনটি সংমিশ্রণে আমরা বেশ কিছু কাজ করি। তো তো সেই কাজগুলি আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করি। ওকে, দেখুন আমি যদি এই যে এই লেখাটাকে যদি চাই এখান থেকে আমি সরিয়ে নিব, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে কাট সিলেক্ট করতে পারি। কাট সিলেক্ট করার পরে আমার লেখাটা এখান থেকে কিন্তু সরে গেল বা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এখন যদি চাই লেখাটাকে আমি আহ, এক স্পেস নিচে এটাকে আবার পুনরায় নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি কি করব, এই পেস্ট অপশনে ক্লিক করব। হুম এটা এটা গেল আপনার পেস্ট এবং কাটের কাজ। তো সেম সিস্টেমে যদি আমি চাই লেখাটিকে আমি সিলেক্ট করলাম, then এই লেখাটি থাকবে, কিন্তু এই লেখাটিকে আমাকে আরো এক জায়গায় পুনর্স্থাপন করতে হবে। সেজন্য আমি কি করব, কপি অপশনে ক্লিক করব। এখন দেখুন আমি উপরের দিকে উপরে আপনার কার্সার ক্লিক করলাম, দেন এটাকে আমি এখন পেস্ট করলাম। বেশ কয়েকবার করি, এটা কিন্তু আমার পেস্ট হচ্ছে। তো কাট কপির বিষয়গুলো আমরা সকলের কম বেশি জানা, যারা আমরা কম্পিউটার ব্যবহার করি। তো যারা নতুন তারা জেনে নিন যে আমরা কাট থেকে যে কোনো লেখাকে সরিয়ে নিতে পারি বা ভ্যানিশ করে নিতে পারি। আর কপি হচ্ছে একই লেখাকে আমরা বারবার পুনরায় স্থাপন করতে পারবো। এটা হচ্ছে কাট এবং কপির কাজ। আর পেস্ট দ্বারা ওটাকে আমরা স্থাপন করতে পারবো। হুম এগুলো কাট কপির পেস্ট। তো এটা এটা তো আমরা মাউস দিয়ে করলাম। তো সেম লেখাটা যদি আমরা আহ, করতে চাই, যেমন তো আমাদের এই কাট কপি পেস্ট করার জন্য প্রথমে কিন্তু লেখাটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো না। সিলেক্ট করার জন্য আপনি যেমন মাউসের রাইট বাটন চেপে রেখে যদি একটু সামনের দিকে ড্রাগ করেন, দেখবেন আপনার লেখাটি সিলেক্ট হচ্ছে। তো এই লেখাটি আপনি আরো একভাবে করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করেন, দেখবেন লেখাটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকে আরো একভাবে করা যায়। সাপোজ আপনি একবার লেখার শুরুতে যদি আপনি কার্সার রাখেন, তারপর শিফট বাটন চেপে রেখে আপনার কিবোর্ড থেকে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করুন, দেখুন লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হুম এটা হলে আপনার যেটা বলা হয় যেটা সিলেক্ট করার মাধ্যম। এখন আছে আপনি কপি, আপনি কিবোর্ড থেকে কপি কিভাবে করবেন, সেটার জন্য তো প্রথমত আপনাকে সিলেক্ট করে নিতে হবে, দেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করুন, তখন লেখাটি কপি হয়ে গেছে। এখন একটা
লেখাটি যেভাবে পেস্ট করবেন, তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি বাটন প্রেস করুন, দেখুন লেখাটি পেস্ট হয়ে গেছে। এটা হচ্ছে কপি এবং পেস্টের কাজ। এখন যদি চান আপনি এই লেখাটাকে আপনি পুরো লেখাটাও সিলেক্ট করবেন, দেন তারপর এটা কাট করে নেবেন। হ্যাঁ, তো তার জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করতে হবে, দেন কন্ট্রোল এক্স। তাহলে লেখাটি আপনার কি হয়ে গেল, কাট হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল। এটা হলো কাট, কপি দেন পেস্টের কাজ। তো আমি সাপোজ লেখাটা আবার একটু দেখানোর ট্রাই করি। তো লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটা এখন আমরা আরো একটি ভাবে এই কাজটা আরো একটি ভাবে করতে পারি। সেটা হচ্ছে যদি আমি এটাকে সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, তো দেখুন এখানে আপনার লেখা আছে কাট, কপি দেন পেস্ট। এখানে কিন্তু সেম অপশন গুলো আছে। তো আমরা কিন্তু সেম কাজগুলো এইখান থেকেও সেম ভাবে করতে পারি। সাপোজ আমি লেখাটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন কাট অপশনে ক্লিক করলাম, দেখুন লেখাটি কিন্তু চলে গেছে। এখন যদি চাই লেখাটাকে আমি আবার এখানে পেস্ট করব, তো তার জন্য রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে একটা পেস্ট অপশনে ক্লিক করে দিলাম। তো কপি, কাট এবং পেস্ট সেম প্রসেস আমরা এখান থেকে করতে পারছি, আবার কিবোর্ড থেকেও করতে পারছি। তারপরে যদি এই লেখাটাকে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করি, তো এইখান দিয়ে আমরা লেখাগুলো এই কাজগুলো করতে পারবো। হুম তো তারপরের যে বাটন অপশনটি আছে সেটি হচ্ছে আপনার, এটাকে বলা হয় ফন্ট। হুম এই ফন্টের যে কাজগুলো সেগুলো আমরা একটু এখন দেখার ট্রাই করব। ওকে, তো প্রথমেই আমরা দেখবো যে আমরা এখান থেকে যে ক্যালিবারি বডি লেখা আছে সেটা হচ্ছে, এটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডিফল্ট ফন্ট। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আপনি যখন ওপেন করবেন, তখন আপনার কম্পিউটারে একটা ডিফল্ট ফন্ট ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে এই ফন্টটি। তো আমরা যদি চাই যে আমাদের ইচ্ছে মতো বা আমাদের মনের মতো যে কোনো ফন্ট আমরা ব্যবহার করব, তাও পারবো। তো তো আমরা সচরাচর যে ধরনের অফিসিয়াল কাজের জন্য মোটামুটি একটি ফন্ট ব্যবহার করি, যেটার নাম হচ্ছে টাইম নিউ রোমান। তো আপনি এই ফন্টটি শুরুতেই পাবেন না। তো এই ফন্টটি আনার জন্য আপনাকে যা করতে হবে, যেমন মাউসের স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে খুঁজে নেবেন। আহ, তো এখানে দেখতে পাবেন টাইম নিউ রোমান্স লেখাটি আছে। তো যদি এভাবে খুঁজতে আপনার সমস্যা হয়, তো কি করবেন, এখানে আপনার মাউসের কার্সার রাখবেন, তারপর লিখবেন টি বাটন, টি ওয়ার্ডটি লিখবেন, দেখুন তাহলে কিন্তু লেখাটা এখানে শো করবে, তারপর জাস্ট সিলেক্ট করে দেবে। এখন আমি যদি লিখি, দেখেন আমার লেখার সিস্টেমটা, লেখার ডিজাইনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, হ্যাঁ, তারপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনার, এই যে আমি যে লেখাটা লিখছি বাংলাদেশ, এটি এখন 51 নম্বর ফন্টে আছে। তো আপনি যদি চান এই ফন্টটিকে আপনি একটু ছোট করবেন, তো তার জন্য আপনাকে এখান থেকে অ্যারোতে ক্লিক করতে হবে, তারপর একটা নির্দিষ্ট পরিমাণ যে কোনো সাইজ আপনি দিয়ে দিতে পারেন। যেমন আমি এখন দিচ্ছি 14 ফন্ট। সাধারণত আমরা অফিসিয়াল কাজের জন্য যে সাইজটি ব্যবহার করে থাকি 14, 12 বা কি 16 ম্যাক্সিমাম। এর উপরে আমরা আহ, লেখালেখির জন্য এর বড় সাইজ আমরা ব্যবহার করি না। উম, তো এটা গেল আমার ফন্ট সিলেক্ট করতে পারলাম, তারপরে ফন্টটিকে কিভাবে ছোট বড় করতে হয় সেটিও আমরা শিখে গেলাম। এখন যদি চাই যে এই ফন্টটিকে আমি আহ, এখান থেকে না, আমি কিবোর্ড থেকে এটাকে আমি কন্ট্রোল করব। তো তার জন্য আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে রেখে তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে কিবোর্ডের, যেটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, তো এই সেকেন্ড ব্র্যাকেট যদি আপনার এন্ডিং কিবোর্ডটা, সরি, কন্ট্রোল বাটন চেপে রেখে যদি আপনার কার্লি ব্র্যাকেটের এন্ডিং যে বাটনটি আছে সেটা যদি আপনি প্রেস করেন, দেখবেন আপনার এই ওয়ার্ডটি আস্তে আস্তে বড় হচ্ছে। এক্সারসাইজ করে বড় হবে। তারপর যদি ওপেনিং ব্র্যাকেটে যদি আপনি বাটনে যদি ক্লিক করেন, দেখবেন এটাকে যদি আপনি ক্লিক করেন, তাহলে এক বাটন করে মাইনাস হবে, মানে ছোট হবে। হুম এখন আসি আমরা এরপরের যে কিছু অপশন আছে, যেমন সরি, যেমন এটাকে বলা হয় ইনকেস, এটাকে বলা হয় ডিক্রেস। হুম যেটা আমি এইমাত্র আপনার দেখালাম, যে আপনি যদি চান এটা সিলেক্ট করবেন, তারপর এই অপশনটা যদি ক্লিক করুন, দেখুন আপনার ফন্টটি বড় হচ্ছে। হুম আবার যদি এটাতে ক্লিক করুন, তো দেখুন আপনার লেখাটি ছোট হচ্ছে, রাইট?
ওকে, তারপর আসি যে পরের অপশনটি, এটি হচ্ছে চেঞ্জ কেস। হ্যাঁ, এটার কাজ কি? এখানে আপনার বেশ কিছু অপশন আছে, যেমন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ এন্ড টগল কেস। আমি একটা একটা করে ব্যবহার করে দেখাই। যেমন যদি আমি এই ফন্টটিকে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি সেন্টেন্স কেস ক্লিক করি, অর্থাৎ আমার এই ওয়ার্ডটি এখন সেন্টেন্সের উপরই আছে, যার জন্য এটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তো আমি এটাকে আবার সিলেক্ট করি, তারপরে এই অপশনে ক্লিক করার পরে লোয়ার কেস অপশনে ক্লিক করি, দেখুন আমার যেই লেখাগুলো ছিল সব কিন্তু ছোট হাতের হয়ে গেছে। হ্যাঁ, তো এই লেখাটাকে যদি আমি চাই, এখানে যেমন আপার কেস অপশনে যদি ক্লিক করি, দেখুন সমস্ত ওয়ার্ডটি কিন্তু বড় অক্ষরে হয়ে গেল। হ্যাঁ, তারপর পরের অপশনটি আছে ক্যাপিটালাইজ দেন ওয়ার্ড, এটাকে সিলেক্ট করলাম, দেখুন আমার শুধুমাত্র প্রথম অক্ষরটি বড় অক্ষরে থাকবে, বাকি ওয়ার্ড গুলো সব ছোট হাতের হবে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার পরের অপশনে ক্লিক করি, যেমন টগল কেস, দেখুন এটা হচ্ছে প্রথম মানে আপনার ওয়ার্ডটি ছোট হাতের থাকবে, বাকি ওয়ার্ড গুলো বড় হাতের থাকবে, এটাকে বলা হয় টগল কেস। ওকে, এখন এটা গেলো আমাদের এই অপশন। তারপরের অপশনটি এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটা হচ্ছে পরের কাজ, এটা আমরা পরে দেখবো। তারপর হচ্ছে যে বি, আর এটা হচ্ছে বোল্ড। মানে বোল্ড এর কাজটা কি? যে বোল্ডের কাজটা হচ্ছে আমরা যখন অনেক লেখালেখি করি, কিছু লেখাকে আমাদের এটা হাইলাইটিং বা চোখে পড়ার মতো করে রাখার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, যেমন এই লেখাটাকে আমি সিলেক্ট করব, যদি বি অপশনে ক্লিক করি লেখাটা আমার একটু গাঢ় হয়ে যাচ্ছে, তাই না, একটু মোটা হয়ে গেল, তো এটাকে বলা হয় বোল্ড। আর এই বোল্ডটা যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই, তো তার জন্য আমাদের কিবোর্ড থেকে তা প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস বি বাটন যদি প্রেস করি, তাহলে লেখাটি আমার বোল্ড হচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস বি বাটন প্রেস করি, তাহলে লেখাটি আমার আনবোল্ড হয়ে যাচ্ছে। হুম, হ্যাঁ, তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে, এটাকে বলা হয় ইতালিক, অর্থাৎ আপনার লেখাটিকে যদি একটু স্টাইল করার জন্য আমরা এই কিওয়ার্ডটি ব্যবহার করতে পারি, সরি, আমাদের এই বাটনটি ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখুন আমার লেখাটি একটু কিন্তু স্টাইল হয়ে গেল, অর্থাৎ মানে বেঁকা হয়ে গেল। হুম, এটা হচ্ছে ইতালিয়ান স্টাইল। তার জন্য আপনি প্রথম সিলেক্ট করতে হবে, তারপরে এই অপশনে ক্লিক করতে হবে। তো এটা যদি আপনি প্রথম ক্লিক করুন, দেখুন স্টাইল হচ্ছে, যদি আবার ক্লিক করুন তো পুনরায় আগের স্থানে চলে যাচ্ছে। তারপরের অপশনটি আছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আমরা অবশ্যই জানি আন্ডারলাইন কেন দিতে হয়, লেখার নিচে লেখাকে একটু সৌন্দর্য বা মার্কিং করার জন্য আমরা এই কাজটা করে থাকি। যেমন আমি বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করি, দেখুন আমার লেখাটা কিন্তু একটা আন্ডারলাইনের ভেতরে চলে এসেছে। যদি চাই এখন আন্ডারলাইনটি আমি এখান থেকে সরিয়ে দিব, তো সাপোজ তার জন্য আবার এখানে ক্লিক করব, আন্ডারলাইনটি চলে গেছে। এখানে আন্ডারলাইন বেশ কয়েক ধরনের আছে, আমরা তো সেটা দেখার ট্রাই করি। যেমন আন্ডারলাইনের নিচে যে অ্যারো অপশনটি আছে, এখানে ক্লিক করি, দেখুন এখানে যেমন একটি লাইন আছে, তারপর আছে ডাবল আন্ডারলাইন আছে, তারপর এটাকে বলা হয় থিক আন্ডারলাইন। তো বিভিন্ন স্টাইল আছে, আপনার যখন যেটা প্রয়োজন আপনি এটাই ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি যদি চান যে এই ডিজাইনটি দিবেন, দেখুন কেমন দেখাচ্ছে, তারপর এটাকে সিলেক্ট করুন। এখন যদি চান আপনার আন্ডারলাইনের কালারটি আছে ব্ল্যাক, আপনি যদি একটু অন্য কালার করে দিবেন সেটাও পারবেন। তো তার জন্য আপনার যেতে হবে এই যে আন্ডারলাইন কালার এই অপশনে যান, তারপর এখান থেকে আপনি যে কোনো একটি কালার করে দিন, যেমন আমি এখান থেকে রেড করে দিলাম। তো দেখুন আমার লেখাটি আছে ব্ল্যাক, বাট আন্ডারলাইনটি আছে রেড কালার। ওকে, হ্যাঁ, তারপরে দেখুন তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে এটাকে বলা হয় হ্যাঁ স্ট্রিক থ্রোক। হ্যাঁ, তো এই লেখাটিকে যদি আমি একটু সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করি, দেখুন আমার লেখাটি কিন্তু একটি মাঝখানে একটা দাগ চলে এসেছে। তো এই অপশনটি দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। হুম, তারপরের যে অপশনটি আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এবং তারপরেরটি আছে সুপার সাবস্ক্রিপ্ট।
এটি যারা আমরা যারা গাণিতিক কাজ করে অর্থাৎ ম্যাথের যখন কাজ করতে হয় তখন এটি আমরা খুব ব্যাপক ব্যবহার করতে হয়। যেমন আপনি যদি লক্ষ্য করবেন আমরা এস স্কয়ার দিয়ে থাকি। ওকে, তো এটা হচ্ছে সেই কাজ আমরা এস স্কয়ার বা বি স্কয়ার এই কাজগুলো যখন দেখছি যে বিভিন্ন ম্যাথ যারা করে তারা কিন্তু এটা ব্যবহার করে থাকে এই অপশনের মাধ্যমে। তো এই অপশন গুলো আরো সিস্টেম আছে, ম্যাথের কাজ যারা করে তারা শুধুমাত্র এই দুইটা ব্যবহার করে না, তারা ইকুয়েশনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। তো সচরাচর এটা আমরা ব্যবহার করে কম বেশি কাজ করতে পারি যারা বিগিনার লেভেলে। তো যারা অ্যাডভান্স তারা অবশ্যই ইকুয়েশন ব্যবহার করে কাজগুলো করে। হ্যাঁ, তারপরের অপশনটি হচ্ছে এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এটা দ্বারা কি কি কাজ করা যায় সেটা আমরা একটু দেখি। ওকে, দেখুন এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে বেশ কিছু ডিজাইন দেখতে পাবেন অর্থাৎ শ্যাডো দেখতে পাবেন। আপনি লেখার নিচে আপনি যদি চান একটি স্টাইল করার জন্য তখন আপনি এই অপশনটি ব্যবহার করবেন। যেমন বি অপশন আপনি সিলেক্ট করা অবস্থাতে আপনি এখানে ক্লিক করুন, তারপরে এখান থেকে যে কোনো একটা আপনি ডিজাইন নিতে পারেন। সাপোজ আপনি এই ডিজাইনটি নিন, তারপরে এটা একটু বড় করে দেখুন। এখন ডিজাইনটি কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে, তাই না? এখানে আরো কিছু ডিজাইন আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে যদি আপনি চান এটা একটা শ্যাডো দিবেন অর্থাৎ আপনি লেখার পিছনে আপনার আরো একটি ছায়ার মতো থাকবে, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে এই অপশনটি ক্লিক করুন। তো দেখুন এখানে কিন্তু অন্য একটি স্টাইল চলে এসেছে, রাইট? যেমন বি তার নিচে অন্য একটি ছায়ার মতো আছে, তো এটাকে বলা হয় শ্যাডো। তো আমরা এটাকে আবার সিলেক্ট করি। ওকে, তারপরে আউটলাইন। আউটলাইন বেশ কয়েকটা অপশন আছে, যেমন আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার, স্টাইল। এগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন, যার যেটা পছন্দ সেটা ব্যবহার করে দেখবেন। আমি অত কিছু দেখাচ্ছি না। তারপরে অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন বিভিন্ন কালার আছে, হ্যাঁ, এই কালার গুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি যদি একটা দেখানোর ট্রাই করি। ওকে, বলছিলাম ওই ওই টুলস গুলো সবগুলো একটা একটা করে যদি দেখাতো তাহলে মনে হয় আরো বুঝতে সুবিধা হতো। এগুলো নিচের টুলস গুলো, হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি। যেমন আউটলাইনের পর আছে শ্যাডোর অপশনটা দেখাই, হ্যাঁ? যেমন শ্যাডো হচ্ছে আপনি যদি এখান থেকে একটা অপশন নিন, আহ I think এটাকে নেন, দেখুন এটা কিন্তু একটু শ্যাডো চলে আসছে কি আপনার লেখার লেখার বাম দিকে, অর্থাৎ আপনার লেখাটি যাচ্ছে যেদিকে তার বাম দিকে, মানে পিছন দিকে সুন্দর একটা শ্যাডো আসছে। হুম, আর যদি এটাকে সিলেক্ট করি তারপর যদি আমি এটা দেখাই, যেমন এই লেখাটা, এটা কিন্তু আপনার শ্যাডোটা চলে আসছে কিন্তু রাইট সাইডে, হ্যাঁ, মানে লেখার রাইট সাইডে কিন্তু শ্যাডো চলে আসছে। আর আপনি যদি এটা সিলেক্ট করেন তারপর যদি এখান থেকে নেন এই শ্যাডোটা, যদি এগুলো নেন, দেখুন এখান থেকে কোনো একটা স্টাইল নেন, দেখুন এই লেখাটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে লেখার বিপরীত অংশে মানে পিছন দিকেই কিন্তু শ্যাডোটা দেখা যায়। হুম, তারপর আবার সিলেক্ট করেন, লেখাটা সিলেক্ট করি, তারপর এখান থেকে যেমন রিফ্লেকশন। রিফ্লেকশন কি আমরা মোটামুটি সকলেই কম বেশি জানি। তো আমি এখান থেকে দেখাচ্ছি রিফ্লেকশন, এই অপশনে ক্লিক করি, দেখুন আমার এই এটি হচ্ছে বি, এই বি নিচে কিন্তু আরো একটি বি চলে এসেছে, যেটাকে বলা হয় রিফ্লেকশন। হ্যাঁ, এটা বিশেষ ক্ষেত্রে আমরা অনেক মোশন গ্রাফিক্স এর যারা কাজ করে তারা দেখে থাকি যে কোনো ছবির উপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার নিচে অন্য একটা মানুষ আবার দাঁড়িয়ে আছে। সাগরের উপকূলে কিছু দৃশ্য দেখায়, মানুষ সাগরের সাইড দিয়ে হাঁটতেছে, নিচের দিকে অন্য মানুষ আবার মানে সেম মানুষ নিচের দিকেও দেখা যায়। তো সেম কাজগুলো আমরা এই ওয়ার্ডেও আমাদের ওয়ার্ড লেখালেখির কাজও করতে পারি। হুম, ওকে, সরি, ওটা হচ্ছে গ্লো। গ্লো, দেখুন এখানে গ্লো তো অপশনে ক্লিক করার পরে দেখুন আপনি বিভিন্ন স্টাইল আছে, হ্যাঁ,
আপনি এখান থেকে যদি চান মোর গ্লো কালার, আপনি যদি যেমন সাপোজ আমি এই কালারটি যদি নেই, তো এটা কিন্তু ডিফল্ট যে কালারটা সেটাই আছে। না, আমি চাচ্ছি আমি আমার মতো করে একটা কালার সিলেক্ট করবো। তো তার জন্য অ্যারোতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমি আমার ইচ্ছা মতো আমি একটা কালার এখান থেকে চুজ করতে পারবো। ওকে, এটি গেল আপনার গ্লো এবং রিফ্লেকশন দুটি। তারপর নাম্বার স্টাইল হচ্ছে আমি যদি এখানে ক্লিক করার পর দেখি আমার এটা কাজ করবে কিনা জানি না। Okay. হুম, দেখুন এটা হচ্ছে তারপরে যে অপশন গুলো আছে সেটা হচ্ছে আপনি যখন কোনো নাম্বার নিয়ে কাজ করবেন বা সেগুলো যখন আপনি একটু ডিজাইন করার প্রয়োজন হবে, তখন আপনি এখান থেকে এই নাম্বারে চলে আসবেন। তারপর দেখুন একটা স্টাইল আপনি সিলেক্ট করে দিবেন। যেমন ডিফল্ট যেটা হচ্ছে ডিফল্ট আপনার এই অপশনটি আছে, সরি, ডিফল্ট এই ডিজাইনটি আছে। তো আপনি যদি এটাকে নেন, না প্রোটেকশন লিনিং, এখানে যদি ক্লিক করুন দেখুন এটা কিন্তু আরো ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমি আবার সিলেক্ট করলাম। তবে এটা ক্লিক করুন দেখুন একটু স্পেস নিচ্ছে, লেখার ভিতরে একটু স্পেস নিচ্ছে। তবে দেখুন এটা কিন্তু একটু চ্যাপ্টা আকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো আপনারা ট্রাই করে করে দেখতে পাবেন। তারপর হচ্ছে এই অপশনটিতে যদি যাই আমরা, দেখেন এগুলো অনেক সময় কাজ করে আবার কাজ করে না। ঠিক আছে, আমার এটা কাজ করতেছে আবার কাজ করতেছে না, কাজ করতেছে না। ওকে, তো আপনারা এগুলো ট্রাই করে করে দেখবেন, আশা করি আপনারা এগুলো আহ, পারবেন, সমস্যা নেই। যেহেতু আমি একবার দেখিয়ে দিয়েছি এগুলোর কি কাজ, এগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা ট্রাই করে দেখবেন। ওকে, ওকে। তারপরের যে অপশনটি আছে এটি হচ্ছে টেক্সট হাইলাইটিং কালার। তো এটি হাইলাইটিং কালারটা হচ্ছে আহ, টেক্সট হাইলাইটিং কালারটা হচ্ছে আপনার যখন অনেক লেখা লিখবেন, আপনার সেই হয়তো এটা একটা ব্লগ, ব্লগের জন্য আপনি কিছু লেখা লিখে করতে পারেন, বা একটা ব্লগ পেজ হতে পারে, বা যে কোনো লেখাই হতে পারে। তো সেই লেখাটার কিছু অংশ যদি আপনি চান আপনি যদি হাইলাইটিং করে রাখবেন, মানে আপনার চোখে পড়ার জন্য, বা আপনার এটা খুব ইম্পর্টেন্ট টপিক থাকে না, তো সেই বিষয়টা যদি আপনি যদি চান হাইলাইটিং করে রাখবেন, পরবর্তীতে যাতে আপনি খুব সহজেই এটাকে আহ, চিনতে পারেন। তো তার জন্য আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, তারপর এই অপশনে ক্লিক করুন, দেখুন এভাবে হাইলাইট হয়ে থাকবে। যেহেতু আমার লেখাগুলো বড়, তার জন্য এটা এভাবে দেখাচ্ছে। তো আপনি ছোট করে নিন। হুম, ওকে। তারপর এটাকে অন্য কালার দিতে পারবেন। এই এগুলো আমরা এইভাবে কালারিং করে হাইলাইট করে রাখবো পরবর্তীতে আমাদের নিজেদের কাজের জন্য। ওকে, তারপর এটা আপনাকে হাইলাইট যখন করবেন, হাইলাইট করার পরে আবার যদি চান আপনি হাইলাইট তুলে দিবেন, তখন আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন, তারপর নন কালারে চলে আসবেন। তাহলে আপনার হাইলাইট উঠে যাবে। আর এখন আছি আমাদের এই ফন্ট ডিফল্ট, মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের ডিফল্ট ব্ল্যাক কালার থাকে। যদি চান এই কালারটিকে আপনি একটু অন্য কালার করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে চলে আসবেন, এটাকে বলা হয় ফন্ট কালার। হ্যাঁ, এই অপশনে ক্লিক করবেন সাপোজ, তারপর এখান থেকে যে কোনো একটি কালার করে দেন, দেখুন আপনার লেখাটির ডিজাইন চেঞ্জ হয়ে গেছে বা কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে করে আমরা ফন্টের কালার চেঞ্জ করে কাজ করব। হুম, তারপর এটা হচ্ছে, এটাকে বলা হয় ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ এতক্ষণ আমরা যে কাজগুলো, যদি এমন হয় যে আপনি
শুধুমাত্র কিছু নির্দিষ্ট প্যারাগ্রাফের উপরে এই এই এতগুলো কাজ করলেন, যে প্রথমত কি করলেন, ফন্ট সিলেক্ট করলেন, তারপরে এটাকে ফন্টটাকে বড় করলেন, হ্যাঁ, বড় করার পরে কি ফন্টটাকে একটু ছোট বড় করলেন, তারপরে একটু বোল্ড করলেন, ইতালিক করলেন, একটু আন্ডারলাইন দিলেন, তারপরে আরো কিছু ইফেক্ট দিলেন, তারপরে এটা একটু হাইলাইট করলেন, তারপরে এটা ফন্টটাকে কালার করলেন। এখন চাচ্ছেন এই সকল কাজগুলো আপনি একটা একটা মাত্র ক্লিক করে আর কোনো আগের স্থানে চলে যেতে, তো সেক্ষেত্রে আপনি যা করতে হবে সেটা হচ্ছে এই ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার সেই পুনরায় দেখুন আমার কিন্তু ক্লিয়ারি বডি, অর্থাৎ আমি প্রথম যখন শুরু করছিলাম যে ফন্টের ফন্ট দিয়ে, এখন কিন্তু আমার এই লেখাটা সেই ফন্টই আছে। এটি হচ্ছে সেই অল ফরম্যাটিং, সরি, এটা হচ্ছে এই বাটটির কাজ, এই বাটনটির কাজ, ক্লিয়ার অল ফরম্যাটিং। ওকে, এখন আমরা দেখবো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের কাজ কি, এই জন্য আমি কিছু অনেক কিছু লেখা আগে নিয়ে আসি। ওকে, তো দেখুন এখানে যে ইয়াটি আছে মানে ঘরটি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ভিতরে আবার প্যারাগ্রাফের আন্ডারে বেশ কিছু অপশন আছে, যে কাজগুলো আমাদের না জানলেই বা জানতেই হবে। ওকে, তো আমি একটা একটা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত দেখি এখানে কি অপশনটি আছে, এটাকে বলা হয় ব্লুয়েট। আর এই ব্লুয়েটের কাজ হচ্ছে আপনার আহ, যেমন আমার এটি একটি লাইন, এই লাইনে চাচ্ছি আমি একটা সিরিয়াল দিব। তো সিরিয়াল গুলো কিন্তু নাম্বারিং করেও দেওয়া যায়, আবার কিছু কিছু আছে কিছু সিম্বল দিয়েও দেওয়া যায়। সিম্বল গুলোকে বলা হয় বুলেট লাইব্রেরি। যেমন আমি যাচ্ছি এটা এটা দিব, তারপরে যদি আমি এখানে যদি এন্টার প্রেস করি, দেখুন আমার পরের ঘরটিতেও কিন্তু সেম ডিজাইনটি চলে এসেছে। তো আবার এন্টার দিই, দেখুন চলে এসেছে। আবার যদি চাই এখান থেকে আমরা এই ডিজাইনটি নিব, তো সেটাও নেওয়া যাবে। তো এটা হচ্ছে লেখাকে একটু সৌন্দর্যতা বাড়ানোর জন্য আমরা এই কাজগুলো করি। হুম। তো আপনি প্রথমত দুটি বিষয়, মানে এটি হচ্ছে সিম্বল নিয়ে দেখালাম। এখন যদি চান আপনি নাম্বারিং দিবেন, হ্যাঁ, নাম্বারিং দেওয়ার জন্য কয়েকটি অপশন আছে। একটি হচ্ছে 1 2 3, এটি মানে সিরিয়াল নাম্বার আছে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড দ্বারাও নিতে পারবেন। তারপর আছে এটাকে বলা হয় যে রোমান সংখ্যা দিয়ে ওপেন করতে পারবেন। তো আমরা একটা একটা ট্রাই করি। তো প্রথমত আমি এটা নিচ্ছি। ওকে, কিছু লেখা নিলাম, তারপরে আবার enter দিই। ওকে, তো এটা গেল আপনার নাম্বার। এখন যদি চান আপনি না নাম্বার না, আপনি কিছু ওয়ার্ড দিয়ে শুরু করতে চান, সেটাও পারবেন। তো তার জন্য লিখুন। ওকে, এখন যদি চান যে আপনি যে ওয়ার্ড সিরিয়াল নিয়েছেন তো সব বড় অক্ষরের, এখন আপনি চাচ্ছেন এই সিরিয়াল গুলো ছোট অক্ষর দ্বারা আপনি করবেন, সেজন্য আপনি এখানে যাবেন, তারপর এখান থেকে এই ওয়ার্ডটিকে সিলেক্ট করবেন, নাম্বার অ্যালাইনমেন্ট লেফট, এটা সিলেক্ট করুন, তারপরে লিখুন। ওকে, তারপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে, সরি, এখানে আছে যেমন আপনি এটাকে বলা হয় রোমান সংখ্যা। আপনার রোমান সংখ্যার দুই ধরনের আছে, একটি হচ্ছে সবগুলো বড় থাকবে এবং পরেরটি সব ছোট থাকবে। হ্যাঁ, তো আপনি একটা সিলেক্ট করুন, সরি। ওকে, এখন লিখুন, দেখুন
এটি কিন্তু রোমান সংখ্যায় কনভার্ট হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু 1 2 3 4। ওকে, তো এভাবে করে আমরা এইগুলো ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমাদের লেখার সিরিয়াল মেনটেন করার জন্য আমরা এগুলো একটু ব্যবহার করতে পারবো। তারপর নিচে আছে, নিচে আরো একটি অপশন আছে, যেমন রোমান সংখ্যাটি যখন আপনি ছোট হাতের করে নেবেন, এটা সিলেক্ট করবেন, তারপরে এগুলো ব্যবহার করবেন। তারপরে অপশনটিতে আছে, যেটা হচ্ছে কারেন্ট লিস্ট। তারপরে যেগুলো আমি এতক্ষণ দেখিয়েছি যে লিস্ট নাম্বারিং কিভাবে হতে পারে, তো সেটাই আপনি এখানে তারা জাস্ট দেখিয়েছে, তো আপনারা এগুলো ব্যবহার করে করে দেখবেন। তারপরের অপশনটিতে আসছি, সেটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় ডিসক্রেস ইনডেন্ট, এবং এটাকে বলা হয় ইনক্রেস ইনডেন্ট। সেটা আমি একটু দেখাই। যেমন আমি চাচ্ছি আমার এই লেখাটা আপনার একটু লেফট সাইড থেকে, এখন তো এটা আপনার লেফট সাইডে আছে, আমি চাচ্ছি লেখাটা একটু রাইট সাইডে আমি নিয়ে যাব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি করব, এই চিহ্নটি আমি ব্যবহার করব। ইনক্রেস ইনডেন্ট। তো এখানে ক্লিক করি, দেখুন এই লেখাটা যদি আমি ক্লিক করি, আমার নির্দিষ্ট কিছু পরিমাণ জায়গা নিয়ে সে কিন্তু স্পেসিং নিবে। হ্যাঁ, যদি বারবার ক্লিক করি, দেখুন। Okay, তো এখন যদি চাই লেখাটা আমার রাইট সাইডে আছে, এটাকে আমি একটু ডাইন সাইডে আনবো, তো সেটা পারবো। তার জন্য সিলেক্ট করব, দেন এই অপশনটিতে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে সেই কাজ। অর্থাৎ আপনার লেখাকে সরানোর জন্য এই কাজটি আমরা করব। ওকে, তারপরে অপশনটি আছে আপনার শর্টিং, শর্টের জন্য। দেখা যাক আমার এটা কাজ করে কিনা, একটু একটু দেখে নিই। এটা আমি আগে একবার দেখছিলাম, আমার এটা কাজ করে না, ঠিক আছে, তার জন্য আমি এটা দেখাতে পারতেছি না, বা এটা অন্য কোনো এক সময় এটা আমি দেখিয়ে দিব। হয়তো এটা কোনো প্রবলেম আছে, তার কারণে আমার এটা কাজ করে না, ঠিক আছে। তো আমি এটা একটু স্কিপ করতেছি। ওকে, তো তারপরের অপশন গুলো দেখি আমরা একটু। এটা হচ্ছে, এটাতে আমরা যে কোনো লেখা বা প্যারাগ্রাফের এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে থাকি। যেমন আপনি দেখুন এখানে যে আমার লেখাগুলো আছে, লেখাগুলো কিন্তু একটু এলোমেলো আছে, রাইট? ঠিক আছে, তো এই লেখাগুলো যদি চাই আমি একটু লেখাগুলোকে একটু আহ, সুন্দর করব বা সাজানো গোছানো ভাবে সাজিয়ে নিব, বাট সেটা যদি করতে চাই, তার জন্য আমরা কি করব, লেখাটা সিলেক্ট করব, তারপর যদি এই অপশনটাতে ক্লিক করি, যেটাকে বলা হয় জাস্টিফাই, তাহলে আমার লেখাটা কিন্তু পুরো প্যারাগ্রাফ, মানে অর্থাৎ পুরো পেজটা কিন্তু ফিল আপ হয়ে গেল। হ্যাঁ, দেখুন আগে কি কিরকমের ছিল, মোটামুটি মোটামুটি কিন্তু কোনোটা কম কোনোটা বেশি এরকমের ছিল। তো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে জাস্ট এই অপশনটিতে ক্লিক করলাম, তো আমার লেখাটি কি হলো, পুরোটা কিন্তু ফিল আপ হয়ে গেল, এখন কিন্তু আর অতটা খারাপ দেখাচ্ছে না। তো এই লেখাটা আপনি যদি চান যে কিবোর্ড থেকে করবেন, সেজন্য আপনি কি করবেন, কন্ট্রোল বাটন প্রেস করবেন, দেন আই বাটনে প্রেস করবেন, সরি, আইনা, এটা কোনো সিলেক্ট করবেন, দেন যে বাটনে ক্লিক করবেন, তো দেখুন আপনার লেখাটা কিন্তু জাস্টিফাই হয়ে গেল। এখন যদি চাই এটা হলো জাস্টিফাই, তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট লেফট। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট মিডল, আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট রাইট। এটার কাজগুলো কি আমরা একটু ট্রাই করি। যেমন আমি এখন যে লেখাটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমার লেফট সাইড থেকে লেখা শুরু হয়েছে, রাইট? এটা আমি এখন সিলেক্ট করি, তারপর কন্ট্রোল আর বাটন প্রেস করি, দেখুন আর লেখাটা কিন্তু রাইট সাইডে চলে গেছে, রাইট? হ্যাঁ, এখন আমি যদি কিছু লিখি, তো দেখুন আমার লেখাটা কিন্তু এভাবে পারবে, এখানে মধ্যে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে না, অর্থাৎ রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে। হ্যাঁ, আর যদি চাই এই লেখাটুকু আমি মিডল থেকে শুরু করব, তো তার জন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করি, তাহলে আমার কিন্তু এটা কিন্তু মিডল থেকে শুরু হবে। হুম, আমি আবার একটু দেখাই, যেমন এটাকে সিলেক্ট করলাম, তারপরে এই অপশনটাতে ক্লিক করলাম, মানে অ্যালাইন লেফট। তো দেখুন এখন আমি যা লিখবো
লেফট সাইড থেকে শুরু হবে। হ্যাঁ, তো এটা আবার এটা মুছি। আবার এটাকে আমি এই অ্যালাইন রাইট সিলেক্ট করি। এখন যা লিখবো তা কিন্তু রাইট সাইড থেকে শুরু হবে। এখন যদি চাচ্ছি আমি যে কোনো লেখা আমি মাঝখান থেকে শুরু করবো, মিডল বরাবর থেকে, তার জন্য আমি এটা সিলেক্ট করব, তারপরে লিখবো। দেখুন আমার লেখাগুলো কিন্তু মিডল বরাবর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এটা গেল অ্যালাইনমেন্ট। তারপরে অপশনটা যেটা যাচ্ছি ভাই আমি আগে দেখিয়েছি, এখন হচ্ছে এটা হচ্ছে আপনার লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা খুব গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হচ্ছে আমি একটু নিচে দিকে যাচ্ছি। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখা লিখলে, যেমন আমি যদি লিখি, যেমন এই লেখার পরে এন্টার দিই, দেখুন আপনার কিছুটা জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আপনি যদি চান এই লেখাটা আপনি নিজে কন্ট্রোল করবেন, আপনি কিন্তু সেটাও পারবেন। দেখুন আমার এই লেখার ভিতরে এখন অনেকটা গ্যাপ চলে এসেছে। হ্যাঁ, এখন যদি আমি চাই যে আমি এই স্পেসটি একটু কমিয়ে নিব, তার জন্য আমাকে কি করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই অপশনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আপনার মার্জিন বা মাপ দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করে করে করতে পারবেন। যেমন আপনার 1.0, অর্থাৎ আপনার লেখার ভিতরে আপনার 1 ইঞ্চির একটা গ্যাপ আছে। তারপর 1.15, এটা যদি সিলেক্ট করেন দেখুন লেখাটা আরেকটু বাড়বে। তারপরে অপশনটি আছে 2 পয়েন্ট, আরো বাড়বে। তারপরে যদি চান 3 পয়েন্ট, দেখুন আরো বাড়বে। হ্যাঁ, আর যদি চান যে ডিফল্ট, যে অর্থাৎ আপনার এটাতে তো কোনো গ্যাপ থাকবে না, শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ যতটুকু গ্যাপ প্রয়োজন ঠিক ততটুকুই থাকবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, হ্যাঁ, এই অপশনটিতে ক্লিক করতে হবে। সরি, হুম, এটা হচ্ছে ডিফল্ট। আপনি কি করবেন, যেহেতু এখন আমার এটির ভিতরে কোনো স্পেস নাই, যার জন্য এখানে রিমুভ লেখাটা আসতেছে না। হ্যাঁ, তো আপনাকে রিমুভ অপশনটিতে সিলেক্ট করে দিতে হবে, তাহলে দেখবেন আপনার লেখার ভিতরে আর কোনো ধরনের অযথা স্পেস নিবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনার স্পেসিং নিবে। হুম, এটা গেল স্পেসিং এর কাজ। তারপরে অপশন দেওয়া সেটি হচ্ছে, এটাকে বলা হয় থিমস কালার। আপনি এখান থেকে থিম দেখুন, দেখুন আপনি থিম কালার থেকে আপনার পুরো পেজটা সিলেক্ট করলেন, তারপরে এটা দিলেন, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ওই জায়গাগুলোই আপনার মার্কিং করবে, মানে কালারিং হবে যেখানে যেখানে আপনি লিখবেন। ঠিক আছে, সেই জায়গাগুলো আপনার এটা এটা কালারিং হবে। এটা হচ্ছে থিম কালারের কাজ। তারপর আছে বর্ডার। এই বর্ডার দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, বাটন বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার। যদি আপনি একটু দেখাই, যেমন আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এটাকে আমি ব্যবহার করি, দেখুন এটা পুরো জায়গাটা বর্ডার নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপরে এটা যদি আমি আবার সিলেক্ট করি, যেমন লেফট বর্ডার, দেখুন এখানে একটা বর্ডার চলে এসেছে। আমাদের চাই রাইট বর্ডার, রাইটে বর্ডার চলে এসেছে। হুম, এবার ওয়াল বর্ডার দিন, দেখুন লেখার চারদিকে এটি বর্ডার চলে এসেছে। তারপরে আউটসাইড বর্ডার, যেহেতু এটা আমার শুধুমাত্র একটাই ইয়া আমি কি বলে ফিল্ড আছে, যার জন্য আর আউটসাইডের বিষয়টা আর দেখানো যাচ্ছে না। যদি একাধিক ফিল্ড নিয়ে নিন, মানে একাধিক যদি আপনি রো নিন, তখন কিন্তু এই বিষয়টি বোঝানো সম্ভব। তেমন এটার ভিতরে আমি কোনো লেখা নিলাম, এটা সিলেক্ট করি, আউটসাইড বর্ডার। হুম, তো এরকমের আর কি বিষয়টা। ওকে, তো এটা গেল হোম মেনুর মোটামুটি। হ্যাঁ, এই সাইটের এই বারগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম। তো এখন যদি আমরা দেখি একবার, হ্যাঁ, ডান সাইডে একটা অপশন আছে,
যেটাকে বলা হয় ফাইন্ড, রিপ্লেস এন্ড সিলেক্ট। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখি। এখন ফাইন্ড দিয়ে আমরা কি কি কাজ করি? ফাইন্ড দিয়ে আমরা যে কোনো কাজ, যে কোনো ওয়ার্ড কে খোঁজার জন্য আমরা ফাইন্ড ব্যবহার করি। তো এই ফাইন্ড আমরা দুইভাবে আনতে পারি। একটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যদি এফ বাটন প্রেস করি, দেখবেন এখানে কিন্তু এই ফাইন্ড এর অপশনটা চলে আসবে। দ্যাটস ওয়াই আমি আবার এখানে চলে যাচ্ছি, তারপরে ওকে, আমরা ফাইন্ডে যাব, তারপরে সরি ফাইনের অ্যারোতে ক্লিক করবো, তারপর অ্যাডভান্স ফাইন এই অপশনে ক্লিক করবো। হ্যাঁ, এখন আমি আর এখন ফাইন দিয়ে আমরা যেহেতু কোনো লেখাকে আপনি খুঁজে বের করতে পারি, দেখা যাচ্ছে আমাদের একটি প্যারাগ্রাফের ভিতরে একাধিক লেখা থাকবে, বা নির্দিষ্ট কোনো লেখা থাকলেও থাকতে পারে। তো যদি চান আপনি সেখান থেকে আহ কোনো একটি লেখাকে আপনি সিলেক্ট করবেন, বা তার প্রয়োজন আপনার লেখাটিকে আপনি খুঁজে বের করা। তো সেই জন্য আপনি যা করবেন, যেমন আমি যদি আপনাকে দেখাই যে আমার এখানে এই আমার এই নামটি আমি বেশ কয়েকবার নিয়েছি, এটাকে আমি একটু খুঁজে বের করার ট্রাই করি। হুম, জাস্ট ফাইন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে যে আমার এই নামের বা এই নামটি আমার এখানে আছে। হ্যাঁ, আবার ফাইন্ড নেক্সট, দেখুন নিচে করে চলে গেছে। ফাইন্ড নেক্সট, নিচে করে চলে গেছে। হ্যাঁ, অর্থাৎ আমার লেখাটি এখন তিন জায়গায় শো করতেছে। এখন আমি যদি চাই এই লেখাটাকে আমি সিলেক্ট করে আমি চেঞ্জ করে দিব, মানে রিপ্লেস করে দিব, যেটা হচ্ছে এই অপশনটির কাজ, যেমন রিপ্লেস। ঠিক আছে, তো আমি আহ, এটা এখান থেকে আবার নিলাম অ্যাডভান্স ফাইন্ড। এখন নাইম হচ্ছে আমার এই লেখাটি আছে এই কয় জায়গায় আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এটাকে আমি রিপ্লেস করব, এই নাইমের জায়গায় আমি অন্য কোনো একটা নাম দিব। সাপোজ এই নামটি দিব। হ্যাঁ, নাইম লেখা যেখানে যেখানে আছে ঠিক ওই জায়গায় আমি এই নামটি বসিয়ে দিব। তার জন্য জাস্ট কি করবো, রিপ্লেস অল, বা রিপ্লেস দিলে শুধুমাত্র একটি জায়গায় এটি আপনার বসে যাবে। আর যদি আমি রিপ্লেস অল দেই, তাহলে যেখানে যেখানে নাইম লেখা আছে সেখানে সেখানে এই রাকিব লেখাটি হবে। যেমন আমি এটা ট্রাই করি, দিলাম রাকিব, কিন্তু শুধুমাত্র একটি একটি জায়গায় নিয়ে নিল। হ্যাঁ, আর যদি রিপ্লেস অল দেই, তো দেখুন সবগুলো কিন্তু রাকিব হয়ে যাবে। হুম, তো এটা হচ্ছে রিপ্লেস এন্ড ফাইন্ড এর কাজ। তারপরে যেটা হচ্ছে সিলেক্ট, সিলেক্টের কাজ তো অবশ্যই আমরা আগে আগে আগেই দেখিয়েছি। সেটা হচ্ছে আপনি কিভাবে সিলেক্ট করবেন। তার জন্য আপনাকে মাউসের যেটা বলা হয়, যে কোনো লেখার শুরুতে মাউসের কার্সার রাখবেন, দেন ড্র্যাগ করে টান দিয়ে ছেড়ে দিবেন, এবং লেখাটা সিলেক্ট হয়ে গেছে। আর যদি চান যে আপনার এই পেজের সকল লেখাগুলো আপনাকে একবার সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করবেন, দেখুন লেখাটি পুরো সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর যদি চান যে আপনি এভাবে না, আপনি মাউস দিয়ে সিলেক্ট করবেন কিছুটা পরিমাণ, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জাস্ট মাউসের কার্সার রাখবেন, আস্তে করে টান দিবেন, মানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এটা হচ্ছে আপনার সিলেক্ট অপশনের কাজ। তো এটা হচ্ছে গেল আমাদের হোম মেনুর কাজ, আহ, যেটা আমরা সচরাচর করে থাকি টুকটাক। আমরা হোম মেনুর কাজগুলো এভাবেই করি। তো এই হোম মেনু সম্পর্কে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই, যেহেতু সবকিছু আপনি সুন্দর করে বুঝাইছেন, ক্লিয়ার আমরা। হোম মানে তো কোনো কোশ্চেন নাই, যেহেতু আমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছি। সো নেক্সট আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, হ্যাঁ, তারপরে আমরা যে কাজটি দেখবো সেটা হচ্ছে ইনসার্ট মেনুর কাজ দেখবো। হুম, তো আমরা আমাদের এই পেজের সমস্ত লেখাগুলো আমরা মুছে নেই। ওকে,
তো ইনসার্ট মেনুর কাজ হচ্ছে আমরা সচরাচর যে কোনো পেজের বিভিন্ন ডিজাইন করার জন্য ইনসার্ট মেনুটা ব্যবহার করি। আর এই ইনসার্ট মেনুর দ্বারা আমরা যদি চাই আমাদের ওয়ার্কশিটে কোনো ধরনের ছবি বা যেকোনো ধরনের সিম্বল যদি এড করতে চাই, এই কাজগুলো করতে পারি। এটা খুব অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা ধাপে, ধাপে আ দেখানোর ট্রাই করি। ওকে? তো প্রথমত আমাদের যা করতে হবে তা হচ্ছে কভার পেজ। এই অপশনে যদি যাই, তো এখানে যাওয়ার পরে আ জাস্ট ওয়েট। হুম, এটা হচ্ছে কভার পেজ। কভার পেজটা কি? ধরেন সাপোজ আপনি ওয়ার্ড দ্বারা আপনার কলেজ বা ইউনিভার্সিটির আপনি কোনো একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলেন, হ্যাঁ? বা মানে অ্যাসাইনমেন্ট আপনি লিখবেন। তো লেখার পুরো অ্যাসাইনমেন্ট আপনি যখন লেখা শেষ করবেন, তো অবশ্যই আপনার অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য আপনি অ্যাসাইনমেন্টে যাতে একটু দেখতে সুন্দর হয় বা এটার একটু মানসম্মত হয়, তার জন্য আমরা কি করি? একটা কভার পেজ তৈরি করি। অর্থাৎ আপনার অ্যাসাইনমেন্টের যে মূল বিষয়টা বা মূল টপিক ওটা আমরা কি করি ১ম জায়গায় একটু লিখি। নিজের নাম, তারপর নিজের একটু আমি কোন সেকশনের বা কোন সাবজেক্টের যেই সাবজেক্ট বা যে সেকশনে আমরা পড়াশোনা করি, সেই বিষয়গুলো এখানে লিখতে পারি। সেটা হচ্ছে আমি বললাম স্টুডেন্টদের জন্য। আর যদি এমন হয় কোন এমপ্লয়ি যে কোথাও জব করে তার অফিসে, সে কিন্তু এই কাজগুলো তারা করে থাকে। বিভিন্ন ফাইল যখন সে জমা দিয়ে থাকে, সে কিন্তু এই কাজগুলো এভাবেই করে। তো সাপোজ আমি আপনাকে দেখাই, যেমন আমরা যদি চাই যেখান থেকে আমি একটা কভার পেজ তৈরি করব। ওকে? তো আমি এটা নিচ্ছি। এটা হচ্ছে কভার পেজ। অর্থাৎ আপনার এই পেজটি থাকবে ১ম এ আর নিচে থাকবে আপনার যেই ডকুমেন্টস বা যে ইনফরমেশন গুলো, হ্যাঁ? তো এখানে আপনি কি করবেন? আপনার নাম দিলেন, আপনার কোন তারিখে এটা বা কোন বছর তৈরি করলেন দিলেন, একটা ডেট দিলেন, হুম? টাইপ অফ দ্যা ডকুমেন্ট টাইটেল, হ্যাঁ? আপনার ডকুমেন্টের নাম দিলেন। তারপর একটা ডেসক্রিপশন লিখলেন ছোটখাটো। তারপর আ টাইপ দ্যা ডকুমেন্ট সাবটাইটেল। এভাবে করে আপনি একটা কভার পেজ বানাতে পারবেন। এটা হচ্ছে ওদের ডিফল্ট। তো আমরা সচরাচর কি করি? নিজের মতো করে যেকোনো কভার পেজ তৈরি করে নিই। ওকে? তারপরে হচ্ছে ব্ল্যাংক পেজ। তো ব্ল্যাংক পেজ বলতে আপনি যখন একটা পেজ কাজ শেষ করবেন, ধরেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলেন, তখন আপনার আরো একটি পেজের প্রয়োজন। এখন এটা ২ ভাবে নেয়া যায় বা অনেক ভাবেই নেয়া যায়। যেমন আপনি যদি চান যে আপনি এই লেখাটি শেষ করছেন, লেখাটি আপনি এন্টার প্রেস করুন। দেখুন আমার এখানে একটা পেজ আছে, রাইট? আমি এন্টার প্রেস করি, মানে আমি জাস্ট দেখাচ্ছি। এন্টার প্রেস করে তখন আমি অন্য একটি পেজে চলে গেলাম। দেখুন আমার অন্য একটা পেজ কিন্তু খুব অনায়াসে তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু অটো হয়ে গেল। মানে জাস্ট এন্টার প্রেস করতে, হ্যাঁ? তো এটাও যদি আপনি চান যে আপনি এখান থেকে ব্ল্যাংক পেজে ক্লিক করবেন। দেখুন আপনার এখানে কিন্তু আরো একটি পেজ তৈরি হয়ে গেছে। ওকে? আবার ক্লিক করুন, দেখুন আপনার আরো পেজ তৈরি হয়ে যাবে, হ্যাঁ? ব্ল্যাংক পেজ ক্লিক করলে। আবার এই যে পেজ ব্রেক, এখানেও ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু আপনার পেজ তৈরি হবে, হ্যাঁ? এই ব্ল্যাংক পেজ এবং পেজ ব্রেক দুটোর একই কাজ, হ্যাঁ? আর হচ্ছে লেখা যখন আপনি লিখবেন, তখন আপনি এন্টার প্রেস করতেও আপনার পেজ আপনার ডিফল্ট ভাবে তৈরি হয়ে যাবে। ওকে? তারপর এখন থেকে আমরা আ টেবিল। এই টেবিলের কাজটি হচ্ছে ইনসার্ট মেনুতে, অর্থাৎ এমএস ওয়ার্ড এর একটা গুরুত্বপূর্ণ কাজ। সেটি হচ্ছে এই টেবিল। শুধুমাত্র টেবিলই না, এখানে বেশ অনেক ধরনের কাজ রয়েছে ইনসার্ট মেনুতে। যাতে আমাদের ইনসার্ট মেনুর কাজ করতে আমাদের এরকম একটি ক্লাস প্রয়োজন। এমনি ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করার জন্য। তো সাপোজ আমি কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। যেমন আমি টেবিল অপশনে ক্লিক করি। এখান থেকে যদি চাই আমি উম ইনসার্ট টেবিল, হ্যাঁ? এই অপশনটাতে ক্লিক করি। আচ্ছা, এখানে দেখুন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার কিন্তু একটা মাত্র রো শো করতেছে। রাইট? যদি এভাবে যাই, দেখুন আমার ২ টা কলাম এবং ২ টা রো শো করতেছে। আমার যদি একটু এদিকে যাই, দেখুন আমার ৪ টা কলাম ২ টা রো শো করতেছে। নিচের দিকে যাই, দেখুন আমার ৪ টা কলাম আছে বাট একটা রো বেড়ে গেল, হ্যাঁ? আবার নিচের দিকে যাই, দেখুন আমার কলামগুলো সেইম আছে বাট রো গুলো কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে এই সিস্টেম। এখন যদি চান তো আপনি এভাবে নিবেন না। আপনি আপনার মতো করে কিছু লেখা মেনশন করে দিয়ে আপনি একটা টেবিল তৈরি করবেন। ওকে? সেটাও পারবেন। তার জন্য এখানে ক্লিক করুন। তারপরে চলে যান আ এট ইনসার্ট টেবিল দেন নাম্বার অফ কলাম, হুম? আমি এন আ ধরে নিলাম আপনার একটি আ ওয়ার্কশিট তৈরি করার জন্য সাপোজ আপনার ১০ টি কলামের প্রয়োজন। ওকে? তো ১০ টি কলাম এখান থেকে লিখে দিন। তারপর আরো ভাবলাম আপনার ৫ টি রো প্রয়োজন। ওকে? তো ৫ টি রো এখান থেকে দিলাম। দেন ওকে বাটনে ক্লিক করি। এই হচ্ছে আপনার টেবিল, হ্যাঁ? ওকে। এখন আপনি এখানে যেকোনো লেখা লিখলেন, লেখার কাজ শুরু করলেন। হুম? এটা গেল আপনার আ
আপনি একটি টেবিল নিলেন, ঠিক আছে, ফাইন, ডিলিট করে দিচ্ছি, মুছে দিচ্ছি। ওকে, এখন আবার যাই, যেমন ড্র টেবিল। এখন এইটার কাজ কি? এটার কাজের জন্য আমি আবার একটু টেবিল নিলাম, 2 কলাম। ওকে, এখন আপনি যখন একটা আপনার টেবিল নিলেন তখন ভাবছিলেন যে আপনি হয়তো বা 2টি কলাম এবং 2টি রো বা একটি বা 2টি রো নিয়ে কাজটি করতে শেষ করতে পারবেন, কিন্তু ইতিমধ্যে আপনি দেখতেছেন যে আপনার 2টি কলাম এবং একটি রোতে হচ্ছে না, আপনার আরো একটি কলামের প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। আপনি ইনসার্টে যান, তারপরে এই অ্যারোতে ক্লিক করুন, তারপরে ড্র টেবিল, এখান থেকে ক্লিক করে যদি আপনি এই যে সাপোজ আপনি ভেবে নিলাম আপনার একটি কলম প্রয়োজন, এখান থেকে টেনে ছেড়ে দিন, দেখুন আপনি একটি কলম কিন্তু তৈরি হয়ে গেছে, হ্যাঁ। আর এটি গেল কলমের বেলা। এখন যদি চান যে আপনার একটি রো প্রয়োজন, তখন কি করবেন? তখন কিন্তু আপনি অনায়াসে তৈরি করতে পারেন। জাস্ট এখানে যদি কার্সর রাখেন, তারপর যদি এন্টার বাটনে প্রেস করুন, দেখুন আপনার সেম মেজারমেন্টে আরো একটি রো কিন্তু তৈরি হয়ে যাবে, হ্যাঁ। তারপর এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন। এটি বললাম যে শুধুমাত্র রো আর কলামের। এখন আপনি তো রো নিলেন এবং আহ, কলামও নিলেন। এখন যদি এমনটা হয় যে আপনি কিছু রো এবং কিছু কলাম বেশি নিয়ে নিয়েছেন, তখন আপনি কি করবেন? যে আপনার তো এগুলো ডিলিট করা প্রয়োজন, রাইট? তো এটা আমরা আসতেছি এই আলোচনায়। তো দেখালাম আপনি কিভাবে একটা টেবিল তৈরি করবেন বা কিভাবে কলাম এবং রো তৈরি করে নেবেন, মানে ড্রয়িং এর মাধ্যমে। ওকে, তবে এক্সেল যেটা বলা হয় এক্সেল স্প্রেডশিট, যেটা আপনি কোন এক্সেল শিট আপনার এই ওয়ার্ডের ভিতরে আপনি নিয়ে কাজ করতে পারবেন। হুম, মানে একটা এক্সেল শিট আমি আপনাকে এনে দেখাই, যেমন এখানে ক্লিক করুন, তারপর এক্সেল স্প্রেডশিট। ওকে, দেখুন আপনি কিন্তু একটা এক্সেল শিট কিন্তু এখানে আপনার চলে এসেছে। ওকে, তো এটা হলো সেই মাধ্যমটা। তো আমি এটা মানে এটা দেখবো না, যেহেতু আমরা ওয়ার্ডে কাজ করবো সেজন্য আমরা এক্সেল নিয়ে কাজ করবো না। ওকে, এখন আসি পিকচার। ও সরি, আমি তো ইয়া দেখাই নাই যে টেবিল আমরা রো বেশি হয়ে গেলে কিভাবে ডিলিট করব, এই বিষয়টি দেখিয়ে দিই। যেমন আমার সাপোজ এখানে আমি 5টি কলাম নিয়েছি, ঠিক আছে। এখন আমি দেখতে দেখতে পাচ্ছি আমার 5টি কলাম প্রয়োজন না, আমার কলাম প্রয়োজন হচ্ছে 4টা, কারণ একটা কলাম তো এক্সট্রা, এটাকে আমি এখন কিভাবে ডিলিট করতে পারি? তো তার জন্য আমি টেবিলের ভিতরে এক জায়গায় যে কলামটি আমার ডিলিট করা প্রয়োজন সেখানে আমি কার্সার রাখবো, মানে কার্সার রাখা মানে সিলেক্ট করা, হ্যাঁ। তারপরে এই যে লেআউট অপশনে ক্লিক করবো। লেআউট অপশনতে ক্লিক করার পরে যেমন আপনার এখানে লেখা আছে ডিলেট। ওকে, এই ডিলেট অপশনে ক্লিক করবো, দেন ডিলেট কলাম। দেখুন আমার এখানে কিন্তু একটা কলাম ডিলিট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। তারপর এখন আমি এখানে দেখা যাচ্ছে আমি 3টা রো নিয়ে কাজ করতেছিলাম, বাট আমার এখন দেখা দেখা যাচ্ছে দুটি দুটি রো প্রয়োজন, বাট আমার একটি রো এক্সট্রা চলে এসেছে। সো আমি এখন কি করতে পারি? একটি রো আমার ডিলিট করা প্রয়োজন, তো সেম প্রসেস। আমি যে রোটি আমি ডিলিট করবো সেখানে কার্সর রাখবো, দেন লেআউটে চলে যাবো, তারপর ডিলেট ডিলেট রো। ওকে, এখন ধরেন এটা আমি ফার্স্ট ডেতে এই কাজটা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার এই ফাইলে সেকেন্ড ডেতে আমার মনে হলো না এখানে আমার আরেকটি কলাম এবং আরেকটি রো বানানো প্রয়োজন। সেক্ষেত্রে আমি আবার কি করতে পারি? এক্ষেত্রে আমি তো আগে একবার দেখিয়েছি, আরেকটি সিস্টেম, যেটি হচ্ছে আপনি যদি চান যে আপনার এখানে আপনি একটি রো বা কলাম বানাবেন কিন্তু কোনো ধরনের ড্রয়িং করবেন না, বাট আপনি এখানে ফাংশন থেকে ম্যানুয়ালি করে নেবেন। তো চল যান, লেআউটে চলে যান, তারপরে দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন ইনসার্ট অ্যাবো, যেটা হচ্ছে আপনার ইসের জন্য, রো এর জন্য। ওকে, ইনসার্ট ব্লু, যেটা রো এর জন্য। ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, অর্থাৎ আপনি যদি ইনসার্ট অ্যাবো দেন, অর্থাৎ আপনার এই রোতে আরেকটি রো তৈরি হবে কিন্তু এটা উপর দিকে। যদি আবার এই রো সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি ইনসার্ট অ্যাবো দেন, তাহলে আপনার এই রো এর নিচের দিকে আরেকটি রো তৈরি হবে। আর যদি এমন হয় যে আপনি এইখানে কার্সার রাখলেন, আপনার আরেকটি কলাম প্রয়োজন, যেমন ইনসার্ট লেফট, আমার লেফট দিকে একটি কলাম তৈরি হয়ে গেছে। ওকে, তারপর আবার যদি চাই আমার রাইট সাইডে একটি কলাম প্রয়োজন, আমি ইনসার্ট রাইট, দেখুন আমার এখানে আরেকটি কলাম তৈরি হয়ে গেছে। ওকে, আবার এখানে যদি কার্সার রাখি, ইনসার্ট অ্যাভিউ এই অপশনে যদি ক্লিক করি, দেখুন আমার একটি কিন্তু রো তৈরি হয়ে গেছে।
ওকে ফাইন। তারপর নিচের দিকে যাই, যে আমার সাপোজ আমার নিচের দিকে আরো একটি রো প্রয়োজন। ওকে, তো ইনসার্ট এ ব্লিউ দিই, দেখুন আমার এখানে কিন্তু আরো একটি যে কি বলে রো তৈরি হয়ে গেছে। হুম, এটা গেল আপনার যেটাকে বলা হয় টেবিলের মোটামুটি তবে আরো একটু না দেখালেই নয়, সেটা হচ্ছে আপনি যদি আপনার আমি তো আগে বললাম ইনসার্টের কাজ যদি আমরা পারফেক্ট ভাবে দেখাতে যাই, তো শুধুমাত্র ইনসার্টের এই টেবিল নিয়েই একটি ক্লাস আমাদের হয়ে যায়। হুম, তবু আমি একটা কিছুটা নলেজ বা ধারণা দিয়ে যাচ্ছি। যেমন আপনি যদি এমনটা হয় যে আপনার এই রো গুলো এখানে আপনি চাচ্ছেন একটা হেডিং দিবেন। হুম, হেডিং দিতে হলে অবশ্যই আপনার পুরোটা জায়গা আপনার স্পেসিং নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, পুরো জায়গাটা আপনি সিলেক্ট করবেন, দেন আপনার এই মার্জ সেল এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আপনার এখন কিন্তু এখানে একটা হেডিং দেওয়ার মতো জায়গা হয়ে গেছে। হুম, এখন আপনি তো এটাকে মোটামুটি একটা হেডিং দেওয়ার জন্য জায়গা করে নিলেন, বাট আপনার লেখাটা তো শুধু একবারে উপর দিকে মিশে আছে। আপনি চাচ্ছেন লেখাটা মাঝ বরাবর থাকবে এবং একটা পারফেক্ট এবং সুন্দর একটা স্টাইলে থাকবে, যেটা বোঝা যাবে যে আমার লেখাটা একবার সম্পূর্ণ এই ফিল্ডের মাঝ বরাবর আছে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? আহ, তো সেটা করার জন্য আমার এই লেখাটাকে আমার সিলেক্ট করতে হবে, দেন লেআউটে যেতে হবে। তারপর এই দেখুন এখানে আপনার বেশ কিছু অপশন আছে, এটাকে বলা হয় অ্যালাইন সেন্টার। হ্যাঁ, এটা শুধুমাত্র টেবিলের জন্য। ওকে, আমি যদি এই লেখাটিকে দেই, যেমন অ্যালাইন সেন্টার, দেখুন আমার এই বাংলাদেশ লেখাটা কিন্তু একবার পারফেক্ট মেজারমেন্টে আছে। হুম, যেটা উপর দিকেও যা আছে, নিচ থেকেও যা আছে, লেফট রাইট উভয় দিক থেকে কিন্তু পারফেক্ট আছে। যেটা হচ্ছে আপনার যেটা কি বলা হয়, এটাকে বলা হয় অ্যালাইন সেন্টার। ওকে, তারপর যদি চাই একটা সিলেক্ট করি, তারপর এই অপশনটাতে ক্লিক করি, যেটাকে বলা হয় অ্যালাইন টপ সেন্টার। দেখুন ডানে বামে এবং নিচে স্পেস নিয়ে উপর দিকে একবার পারফেক্ট মেজারমেন্টে আছে। তো এগুলো হচ্ছে আপনার টেক্সট অ্যালাইনমেন্টের জন্য। তারপর হচ্ছে যেমন আমি যদি আপনাকে একটু আর একটু দেখানোর ট্রাই করি, সেটা হচ্ছে যেমন এই যে একটা আমার রো, এখান থেকে আমি যদি স্পেল ট্রেবল করে দেই, দেখুন আমার এই যে কি বলে যে আমি হেডিংটি নিয়েছিলাম, হেডিং কিন্তু আলাদা একটি, শুধুমাত্র আলাদা একটি আপনার সেলে বা রো এর ভেতরে চলে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই স্পেল করার কারণে। তো এভাবে করে আপনারা ট্রাই করে করে দেখুন। যেমন আমি চাচ্ছি আমার এই দুটি কলাম আমি সেম কাজটি করব। দেখুন এই ভিতরে কিন্তু আমার বেশ কয়েকটা কলাম চলে এসেছে, আবার এগুলো কিন্তু সেম মেজারমেন্ট আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে আমরা তো টেবিল তৈরি করলাম। হ্যাঁ, তো আমাদের অনেক সময় হয় দেখবেন কাজের ক্ষেত্রে কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাচ্ছে। তো আপনি যদি চান যে আপনার সকল রো গুলো আপনার সেম মেজারমেন্টে আপনি আহ, রাখবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, পুরো টেবিলটি সিলেক্ট করবেন, দেন আপনার যে হাইট আছে এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে নেবেন। দেখুন মানে প্রত্যেকটা আপনার রো এর ঠিক একই মেজারমেন্ট থাকবে। আবার যদি এরকম চান উইথ এর বিষয়টা যদি তাকান, দেখুন আবার সিলেক্ট করুন, আবার এটাকে মাপ করে দেন। দেখুন সকল রো এর মানে সকল কলামের মেজারমেন্ট গুলো আপনার পারফেক্ট থাকবে। হুম, এই হলো ইনসার্ট মেনুর মোটামুটি আহ শুধুমাত্র আমি টেবিলের কিছুটা দেখানোর ট্রাই করেছি। তো টেবিল ভালোভাবে দেখাতে গেলে এটার জন্য আমাদের আলাদা একটি ক্লাস নিয়ে কাজ করতে হবে। তো আমি মোটামুটি বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম, আর আপনারা ট্রাই করে করে দেখবেন। ওকে, তারপর আছে পিকচার। পিকচার বিষয়টা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার এই ওয়ার্ড শিটের ভিতরে আপনি একটি পিকচার অ্যাটাচ করবেন। তার জন্য আপনি কি করবেন, তো তার জন্য আপনাকে যা করতে হবে, এটা মুছে দিচ্ছি। তার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে পিকচার অপশনে ক্লিক করবেন, দেন আপনার যেখানে পিকচার আছে ডাউনলোড অপশন বা যে কোনো এক জায়গায় অবশ্যই আপনি যে কোনো পিকচার আছে। তো আপনি কি করলেন, যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করে দিলেন। ওকে, দেন ইনসার্ট। তো দেখুন এই পিকচারটা কিন্তু আমি এখানে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, এখন এই পিকচারটি এখানে আনার পর আপনি এটাকে একটু যদি চান যে ছোট বড় করে দিবেন, হ্যাঁ পারবেন।
যদি চান এটাকে একটু বড় করবেন সেটাও পারবেন, নো প্রবলেম। তাই একটু বাদ তো আজান দিবে, বিরতি দিবেন নাকি? এই যে আদান আদান তো আমার এখানে দিছে। তো আচ্ছা 5 মিনিট পরে আজান দিবে। কত ভাই কতক্ষণ হইলো, টাইমটা কি দেখা যায় কোনোভাবে? প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো হয়েছে আর কি। আচ্ছা, বাকি 40 মিনিট আবার 1:30-2টার সময় বসলে হবে। আচ্ছা, আপনি যদি সমস্যায় লিভ নেন সমস্যা নেই, আমরা এক শুটে নিতে চাচ্ছিলাম সব। আর আজানের জন্য যদি বিরতি দেন তাহলে সেটা বলেন, সমস্যা নেই। নাইম ভাই, যেহেতু আপনি মানে ফর্মে উঠে গেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক শুটে করলে আপনার এই জিনিসটা ক্লিয়ার হতো আর কি, বুঝছেন? হুম হুম হুম। জুম তাহলে কি আপনি কেটে চালাই গেছিল? যান। হ্যাঁ, জুমে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি বলছিলাম এখন সবকিছু ঠিকঠাক চলতেছে। সো ক্লাসটা আমরা শেষ করি, ঠিক আছে? না, জুম আনলিমিটেড হয়েছে না কেটে গেছিল? না আনলিমিটেড না, হয়েছে। আনলিমিটেড। আচ্ছা, তা নাইমের সমস্যা থাকলে করেন, আমি সাইলেন্ট করে ফোন থেকে যাচ্ছি। ঠিক আচ্ছা আছে ঠিক আছে, আপনি যান। ভাই, গলা হ্যাঁ শুকিয়ে নাইম গেছে। ভাই, পানি পানি খেয়ে নেন, পানি খান পানি খান। উম, না, ভাই অনেক 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 কিছু শেখার রয়েছে ভিডিও থেকে। আসলে অরিজিনালি আমি কোনো সময় ট্রাই করিনি। আমি রিয়েলি একটা ক্লাস ফিল করতেছি, ঠিক আছে? মানে আমি কিন্তু অ্যাটেনশন, প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা কথাই কিন্তু আমি অ্যাটেনশন আছি। সেক্ষেত্রে আপনি কন্টিনিউ চালাতে পারেন, আর ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে, ঠিক আছে? আর মাইক্রোসফট এই যে সাবজেক্টটা আমি আসলে আগে জানতাম না, আজকে নতুন। সেক্ষেত্রে আমি অনেক নলেজ আর কি গ্যাদার করতে পারছি আজকে। সেই জন্য আপনাকে ধন্যবাদ। এখন কন্টিনিউ করার ওয়েলকাম। জন্য আমি আপনাকে আবার রিকোয়েস্ট করতেছি। ওকে। আচ্ছা। তো আমরা ছিলাম আহ, একটা পিকচার তো কিভাবে আমাদের ওয়ার্ড পেজে আমরা আনবো সেটা তো আমরা আনতে পেরেছি। ওকে। তারপরে যদি আমরা লক্ষ্য করি যেখানে বেশ কিছু অপশন আছে, রাইট? যেমন আপনার কারেকশনস, কালার্স, আর্টিস্টিক্স, ইফেক্ট, এগুলো হচ্ছে। তারপর কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার। ওকে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি আপনার এমন কোনো পিকচার হয় যে পিকচারটি আপনি এখানে ওয়ার্ড ফাইলে আনতে চাচ্ছেন, কিন্তু আনফরচুনেটলি আপনার পিকচারটির ব্যাকগ্রাউন্ডটি ভালো না বা সুন্দর না, আপনি কিন্তু চাইলে ওই পিকচারটির আপনার এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করার পরে আপনার সেটার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারবেন। তো যদি এরকমের হয় আপনার ওয়ার্ড ফাইল, সরি ওয়ার্ডের যে অ্যাপসটি আছে সেটি ভার্সন 2016 বা 2019, তাহলে আপনার জন্য বেস্ট হবে। তো 2013 আর 2010 এই ফাইলগুলোতে আপনার এগুলো, 10-এ যেহেতু আপনার এই টুলসটি নেই, কিন্তু 13-তে আছে, বাট অতটা কার্যকর না, তবু আপনি ট্রাই করে দেখবেন। আমি অনেক ট্রাই করে দেখছি, এটা মাঝে মাঝে কাজ করে আবার কাজ করে না, কিন্তু আমার 2019-এর যে ওয়ার্ড ফাইলটি আমি ব্যবহার করে দেখছি সেটার ভিতরে পারফেক্ট কাজ করে, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে কারেকশন, এখানে যদি ক্লিক করি আমি দেখতে পাবেন যে আমার যে আমি ছবিটা আমি এখানে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই ছবিটির একটু ব্রাইটনেস যেটাকে বলা হয়, ব্রাইটনেস কিন্তু আহ, এখানে দেখতে একটু লাইট দেখাচ্ছে, আবার এখানে একটু ডিপ দেখাচ্ছে, রাইট? তো এইভাবে আপনি চাইলে আপনার যে প্রজেক্টের বা যে কাজের যে আপনার সেটি ইভেন সেটি কিন্তু বিভিন্ন স্টাইলে করে নিতে পারবেন। ওকে। তো আমি আর এগুলো করে সাপোজ এখান থেকে আমি তাহলে একটা রেখে দিলাম। ওকে ফাইন। তারপর হচ্ছে কালার। কালারের যে বিষয়টা, দেখুন আমি যে ইমেজটা আনছিলাম যে ডিফল্ট, সেটি কিন্তু মেবি সরি এই কালারটি, হ্যাঁ। এখন আপনার মনে হয়েছে যে আপনার এই কালারটি আপনার যে কাজটা হাতে নিয়েছেন সে কাজের জন্য ছবিটি অতটা পারফেক্ট না, কিছুটা চেঞ্জ করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কিন্তু অনায়াসই করতে পারবেন। সেজন্য আপনার ফটোশপ বা আদার্স কোনো থার্ড পার্টি অ্যাপস এর শরণাপন্ন হওয়া লাগবে না। যদি আপনি চান তো আপনি ইমেজ ওয়ার্ড দ্বারাই কিন্তু সেটা করে নিতে পারেন, যদি আপনার সেটা জানা থাকে। ওকে। তার জন্য কালারস অপশনে যাবেন, দেখুন এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা কালার কিন্তু সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম। দেখুন এই যে
এমএস ওয়ার্ডের বিভিন্ন এমন এমন টুলস আছে বা কিছু ফাংশন আছে এগুলো কাজ জানা থাকলে আপনার ফটোশপ ছাড়াও আমরা কাজগুলো খুব অনায়াসে করতে পারি। যেমন আমরা অনেকেই আছি যে পিকচারের কিছু কাজ করতে আমরা এমএস ওয়ার্ডে অনেক পিকচার অ্যাড করি, কিন্তু মনে ভাবি যে এই পিকচারটি তো কাজ করতে হলে অবশ্যই আগে আমাকে ফটোশপ জানতে হবে না, আমার ওয়ার্ড দ্বারাও এই কাজটি করা কিন্তু পসিবল। আপনি যদি 2019-এর ভার্সনটি ব্যবহার করেন, যদি কাজ জানা থাকে আপনার ফটোশপ জানতেই হবে না, ছবির যে কোনো কাজ আপনি শুধুমাত্র ওয়ার্ড দিয়ে করতে পারবেন। হুম, ওকে। তারপর আছেন, তো এখান থেকে আপনি যে কোনো একটা কালার আপনি নিয়ে নিলেন। তারপরে আছে আপনার আর্টিস্টিক এফেক্ট, সরি ইফেক্ট। এখান থেকে দেখুন আপনার কোন ইফেক্টটি আপনি ব্যবহার করবেন। দেখুন এখানে বিভিন্ন ইফেক্ট আছে, হ্যাঁ, যে কোনো একটা ইফেক্ট আপনি দিয়ে দিয়ে এবং এখান থেকে কাজ করতে পারেন। ফাইন, এটা হচ্ছে ইফেক্টের বিষয়টা আমি আপনি দেখালাম। হ্যাঁ, এটা একটা আমি যেটা পাচ্ছি এটা একটা আর কি ওই যে ক্যানভাতেও সেম এইভাবে কাজ করে, কিন্তু আসলে মাইক্রোসফটের ভিতরে যে এইভাবে কাজ করা যায় এটা আজকে আমি প্রথম জানলাম। অনেক সুন্দর কাজ করা যায় আর কি, প্রফেশনাল লুকিং দেয়া যায় এখানে কাজ করে। জি জি। সেই হিসাবে আমি যেটা মনে করি সবার এই টুলসটার কাজ বা এই সাবজেক্টের কাজ যদি জানা থাকে সেক্ষেত্রে খুবই ইউজফুল হবে নেক্সট টাইমের জন্য। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে, তারপর আছে কম্প্রেস পিকচার। সো এটা কম্প্রেস অপশন অ্যাপ্লাই ওয়ান। ওকে, চেঞ্জ পিকচার, আমি চেঞ্জ করব না, চেঞ্জ দিলে হয়তো বিষয়টা আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, আমি চেঞ্জ করতে চাচ্ছি না। চেঞ্জ করব না। রিসেট পিকচার দিলে ছবিটি আবার রিসেট হয়ে যাবে, তো ওগুলো আমি চাচ্ছি না। রিসেট গুলো কি আমরা সবাই জানি, রিসেট অপশনে ক্লিক করলে আমার পিকচারটি পুনরায় আগের মতন হয়ে যাবে, তো থাক, এদিকে আমি যাচ্ছি না। হ্যাঁ, তো আবার পরের অপশনে যাচ্ছি আমরা। পরের যে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি পিকচার স্টাইল। আর আগে যে মানে যেগুলো দেখছি আমি, এটা হচ্ছে অ্যাডজাস্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে পিকচার স্টাইল। ওকে, তো আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। তারপরে প্রথম অপশনটি যাচ্ছি, সেটি হচ্ছে সিম্পল ফ্রেম, অর্থাৎ আমার এই পিকচারটি অবশ্যই আমি এটাকে একটু মিডল বরাবর করে নিচ্ছি। ফাইন, এখন চাচ্ছি এটাকে আমি একটু ফ্রেম দিব, মানে কি আমার পিকচারটি দেখা যাচ্ছে এখন যেভাবে নিচ্ছি অতটা ভালো লাগতেছে না। তো যদি চাই আমি এটাকে আমি আরো একটু হাইলাইটিং করে নেই, তার জন্য এটাকে আমি ডাবল ক্লিক করব। দেন এখানে দেখুন পিকচার স্টাইল, এখানে বেশ কয়েকটা ফ্রেম দেয়া আছে, হ্যাঁ, আমি যদি এই প্রথম ফ্রেমটা ব্যবহার করি, যেমন সিম্পল ফ্রেম হোয়াইট। ওকে, দেখুন আমার এই যে পিকচারটার চারদিকে কিন্তু প্রায় 1 ইঞ্চির মতো একটা বর্ডার নিয়ে নিয়েছে, রাইট। আমি এটা আবার ডাবল ক্লিক করি। তারপর দেখুন পাশে আরো একটি স্টাইল আছে যেটাকে বলা হয় ব্লেড মেট। এটা যদি ক্লিক করি দেখুন আমার কিন্তু আরো একটু স্পেস নিবে, অর্থাৎ কি আমার যে যেটাকে কোডিং এর ভাষায় বলা হয় প্যাডিং, মানে আপনার মূল যে পিকচারটি থাকবে ওটি থাকার পরে বাইরের দিকে নির্দিষ্ট অংশ নিয়ে নিবে, তাতে আপনার কি হয়, আপনার ছবিটি দেখতে আরো একটু সুন্দর লাগে। হুম, তারপর দেখুন পরে আরো একটি অপশন আছে মেটাল ফ্রেম, এখানে ক্লিক করুন। দেখুন আপনার ফ্রেমটিতে নিল, বাট পাশে কিন্তু এটা হালকা একটা শ্যাডো দিয়ে দিল, রাইট। সেটা হচ্ছে একটু ব্ল্যাক কালার, ব্ল্যাক না, যেটা বলা হয় গ্রে কালারের মতো একটি শ্যাডো নিয়ে নিল। দেখতে কিন্তু আরো একটু সুন্দর লাগতেছে, মনে হয় কি এটা কোনো মনিটরের বা কোনো টিভির পর্দায় আছে যদিও। ওকে, ডাবল ক্লিক করলাম। তারপরে যে অপশনটি আছে দেখুন, এটাকে বলা হয় ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি সম্পর্কে সেটা একটু বলি। যেমন আমি ক্লিক করলাম, ড্রপ শ্যাডো হচ্ছে যেমন আমার যে পিকচারটি আছে পিকচারটির নিচে একটা শ্যাডো পড়বে, আর পিকচারটি দেখতে মনে হবে কি যেটা কোনো কিছুর উপরে ভাসতেছে। দেখুন এখানে কি মনে হয় যে আমার পিকচারের নিচে একটা মেঘাচ্ছন্ন পরিবেশ, আর তার উপরে একটি ছবি, দেখতে এটা সুন্দর না, আরো কিন্তু একটু সুন্দর লাগতেছে। হুম, তারপরের আরেকটি ডিজাইন আছে, আপনি যদি দেখুন যে এখানে আছে, যেমন এটাকে বলা হয় রিফ্লেকশন, যেটি আমরা এর আগের হোম মেনু তো দেখেছি, সেম আমরা এখানেও দেখলাম, আমি এর আগেই বলেছি। দেখুন আমি রিফ্লেকশনে ক্লিক করার পরে আমার কি দেখাচ্ছে, আমার এই পিকচারটি হালকা নিচের দিকে, তাহলে কি মনে হয় যে এই পিকচারটি অন্য একটি পিকচারের উপর দাঁড়িয়ে আছে, রাইট। ওকে, তো ডাবল ক্লিক করি। হ্যাঁ, তারপর দেখুন এখানে আরো একটি অপশন আছে যেটা হচ্ছে, যেটাকে বলা হয় সফট এডস রেক্টাঙ্গেল। ওকে, এখানে যদি ক্লিক করি দেখুন আপনার এটা কি সুন্দর, চারিদিকে বর্ডার নাই, বাট
চারদিক থেকে কিন্তু হালকা হালকা সফট, যেটাকে বলে এডস, মানে হালকা হালকা শ্যাডো ভিতরে চলে এসেছে, তার কারণে কিন্তু কি মনে হয় এতে কিন্তু অন্যরকম লাগতেছে। হুম। তারপরে আরেকটি আছে যেটাকে বলা হয় ডাবল ফ্রেম এন্ড ব্ল্যাকবোর্ড। হুম। এখানে ক্লিক করুন, দেখুন চারদিকে একটা বর্ডার চলে এসেছে, দেখতে কিন্তু আরো একটু সুন্দর লাগতেছে। একটা ব্ল্যাক বর্ডার আছে, তারপর একটু হোয়াইট আছে, তারপর আবার ব্ল্যাক আছে, তারপর মূল পিকচারটি। ওকে, এখন দেখি আমার এই বর্ডারের কালার বা আরো কোনো ডিজাইন আছে কিনা। দেখুন আপনি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আরো একটি সুন্দর একটি সিস্টেম আছে, দেখুন এই অপশনটি। ওকে, মানে বিশেষ করে কিন্তু যখন আমরা নিজের পিকচার যখন আমাদের সিভিতে অ্যাড করি, তখন কি দেখতে পাই যে আমার ছবিটি আহ, গোল হয়ে আছে। অনেকে ভাবি যে ছবিটি গোল করলো কি হবে, আরে গোল করতে হলে তো অবশ্যই ফটোশপ লাগবে, তাই না? কারণ কি, ছবি তো আমরা গোল করার জন্য অবশ্যই ফটোশপ জানা লাগবে, কিন্তু না, আপনি যদি ওয়ার্ডের এই বিষয়গুলো জানেন, দেখুন আপনি একটা ছবি আপনি কিন্তু চাইলে গোল ফ্রেম করতে পারেন, তাই না? হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে আসলে ফ্রেম গুলো চেঞ্জ করা যায় এবং ফরম্যাট গুলো অনেক সুন্দর ওকে, দেখুন এখন কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ এই করা কাজটা যায় যদি আপনি মানে মনের মতো। ফটোশপ, হ্যাঁ, এই কাজটি যদি আপনি ফটোশপ দিয়ে করতে চান, তো অবশ্যই আপনার অবশ্যই ফটোশপ আপনার কম্পিউটার ইনস্টল রাখতে হবে, দেন আপনার ফটোশপের কাজ জানতে হবে, এবং এটা কিভাবে করতে হয় মোটামুটি কিন্তু ধারণা অবশ্যই রাখতে হবে। কিন্তু দেখুন আপনি ওয়ার্ড যদি জানেন, আপনার কোনো কিছু লাগতেছে না, বাট আপনি ছবিটি এখানে আনবেন, জাস্ট ছবিটাকে এই ফ্রেমের ভিতরে নিয়ে নেবেন, একবার সিম্পল। হ্যাঁ, তারপরে আরো বেশ অনেক ধরনের আপনার কাজ আছে, যেমন দেখুন এই যে একটা, এখন খুব সুন্দর একটা ইফেক্ট। হ্যাঁ, দেখুন ফাইন, এই যে খুব সুন্দর একটা ইফেক্ট। তো আমরা চাইলে, এই জন্য বলছি, আমরা চাইলে ওয়ার্ডটাকে যদি মোটামুটি অন্তত নিজের কাজের জন্য যদি আমরা ব্যবহার করি, আহ, তাহলে মোটামুটি অনেক ফিচার আছে যেগুলো আমাদের খুব হেল্পফুল। তারপরে আসি নিচের দিকে, এই যে আপনারা তো, আমি তো জাস্ট কয়েকটা সিম্পল করে দেখালাম, বাট আপনার, আমি আশা করি আপনারা এগুলো ট্রাই করে করে দেখবেন, আপনার যখন যেটা প্রয়োজন সেটা এখান থেকে ব্যবহার করবেন। হুম। ওকে, তো আমরা পিকচার কিভাবে আনতে হয় সেটা এনে দেখালাম। এখন আছে অনলাইন পিকচার। অনলাইন পিকচারের যে বিষয়টা, সেটা দেখি আমার এখানে এটা এর আগে একবার দেখছিলাম, আমার এটা কাজ করে না, তো দেখি এবার কাজ করে কিনা, প্লিজ ওয়েট। হুম। তো অনলাইন পিকচার হচ্ছে, আপনি কোনো একটা পিকচার চাচ্ছেন, আপনি অনলাইন থেকে ডাইরেক্ট আপনার এই প্রজেক্টটা আপনি শেয়ার করবেন, তো চাইলে আপনি সেটা কিন্তু পারবেন। তার জন্য আপনাকে এই অনলাইন পিকচার এই অপশনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করার পরে আপনাকে অনলাইন থেকে একটা পিকচার দেখে একটু, তার একটু ওয়েট করি, আমরা দেখি এটা কিভাবে আনতে হয়। আমি টোটাল বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সরি, we are having some temporary server issue. You can work offline if you plan to insert picture from your computer. তো আনফরচুনেটলি আমার এটা অনলাইন থেকে আমি আমার পিকচার এনে আপনাদের দেখাতে পারছি না, বা কাজ করতেছে না, কিন্তু আপনি আনতে পারবেন। হ্যাঁ, আপনি অনলাইন পিকচার যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে একটা ইন্টারফেস শো করবে, তারপর আপনি যে ধরনের পিকচার দরকার আপনি শুধু লিখে সার্চ দিবেন, দেখবেন আপনি সেই ধরনের পিকচার এখানে কিন্তু চলে আসবে। তারপর জাস্ট ওখান থেকে আপনাকে ওটাকে সিলেক্ট করবেন, আর ইনসার্ট অপশন আসবে, ওখানে ক্লিক করবেন, তাহলে ছবিটি আপনি এখানে শো করবে। আশা করি আপনারা এই বিষয়টি পারবেন, একবারে সহজ। সরি। তারপর আছে শেপ। এখন শেপ অপশনের কাজ হচ্ছে এটি ইনসার্ট বা এমএস ওয়ার্ড এর এমন একটি ইম্পর্টেন্ট, বা যেটা বলার অপেক্ষা রাখে না, যেটা দ্বারা আমরা সকল ধরনের কাজ করতে পারি। এটা খুব সুন্দর। যেমন আপনার অন্যান্য টুলস আপনি দেখুন শেপ নিজে তৈরি করে নিয়ে তারপর কাজ করতে হয়। হ্যাঁ, আর এখানে কি আছে, আপনি বিভিন্ন শেপ তৈরি করা আছে, আপনি শুধু কি করবেন, এটা ব্যবহার করবেন। হুম। যেমনটা আমির ভাই বলছিলেন, যেমন ক্যানভায়, তো ক্যানভাতেও কিন্তু আপনি বিভিন্ন শেপ গুলো কিন্তু বানানো আছে, আপনি শুধু নিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, তাই না?
জি, জি। হ্যাঁ, তো ওয়ার্ডেও আপনার সেম সিস্টেম, আপনার অনেক ধরনের শেপ দেয়া আছে, আপনি নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, যেমন হ্যাঁ, যেমন এই যে একটা শেপ আছে, দেখুন। তারপর আপনি শেপের কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারবেন, দেখুন। হুম, তারপর এই শেপের ফিল কালারটা আপনি চেঞ্জ করে দিন, দেখুন, চেঞ্জ করে দিলেন। তারপর শেপের আউটলাইন কালারটা আপনি চেঞ্জ করে দিন, দেখুন। তারপরে শেপের একটা ইফেক্ট করে দেন, শেপটা কিন্তু আপনি বিভিন্ন ইফেক্টও নিতে পারবেন। দেখুন। আবার দেখাচ্ছি, দেখুন। বিভিন্ন আপনি ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। তারপরে আপনি আবার যান, শেপে চলে গেলাম, শেপে চলে যাওয়ার পরে এই যে আরো বেশ কিছু আপনার শেপ আছে, যেমনটা এই যে আমরা এই শেপটা বিভিন্ন জায়গায় দেখে থাকি অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তারপর এটাকে আপনি আউটলাইন, তারপর এটার বিভিন্ন চেঞ্জ করে দিলেন, কালার চেঞ্জ করে দিলেন। হুম, তারপরে এখন যদি চান আপনি এটার ভিতরে কিছু লিখবেন, তখন লিখতেও পারবেন। দেখুন, ঠিক আছে। এখানে আপনি লিখবেন, যে কোনো লেখা লিখতে পারবেন, ফাইন। এটা হলো শেপের। তো শেপের আর কিছু শেপ আছে, সেটা হচ্ছে আপনি একটা শেপ কিভাবে আপনি ড্রয়িং করতে পারবেন সেটা একটু দেখাই। যেমন ইনসার্ট যাই, শেপে শেপে যাওয়ার পর আপনি যদি এই অপশনটিতে যান, যেমন এখান থেকে, যেমন এটা বলা হয় স্ক্রাইবেল, এটাকে যদি নেন, দেখুন আপনি কিছু কিছু ড্রয়িং করতে পারবেন। হ্যাঁ, এই যে কিছু ড্রয়িং এখানে করতে পারবেন, দেখুন। এটা কিন্তু আপনার একটা ড্রয়িং হয়ে গেল, রাইট? এখন চান যে আপনি এই ড্রয়িংটিকে একটু কালার করবেন, সেটাও করবেন, ফিল কালার দিন। দেখুন, আমি কিন্তু একটা কি বলে, আমি ড্রয়িং অত এক্সপার্ট না, বাট একটা হাবিজাবি করলাম, দেখুন। ক্লিক করার পরে কিন্তু একটা কেমন একটা শেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে যদি আপনি চান যে আপনি একটু উম কি বলে আউটলাইন, একটু শেপ আউটলাইন দিবেন। আমি ড্রয়িং একবারই করে জানি না, এটা আমি। তারপর আছে শেপ ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আপনার দিবেন, দেখুন ইফেক্টের শেষ নেই। হ্যাঁ, বিভিন্ন ইফেক্ট দিয়ে দিয়ে করতে পারবেন। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা, যে আপনার শেপ, তো ডিফল্ট শেপ নিতে পারবো, যদি চাই আমরা আমাদের মতো শেপ তৈরি করতে পারবো। হ্যাঁ, তো সেজন্য অবশ্যই আমাদের জানতে হবে যে শেপটা কিভাবে তৈরি করতে হয়। শেপ তৈরির জন্য আমাদের অবশ্যই এই অপশনটি নিতে হবে, এটা নিয়ে আমরা বিভিন্ন শেপ বানাতে পারবো। ঠিক আছে, এই হলো। ওকে, ওকে। তারপরে এখান থেকে আমরা কিন্তু বেশ অনেক ধরনের সে বাসা নিতে পারবে। তবে নিউ ড্রয়িং ক্যানভাস, এখান থেকে দেখুন, আপনি দেখা যাচ্ছে ড্রয়িং করবেন, তার জন্য আলাদা একটা ক্যানভাস বানাতে হবে, নিয়ে আপনি বিভিন্ন ড্রয়িং করতে পারবেন। ওকে, তারপর স্মার্ট আর্ট। তবে স্মার্ট আর্টের বিষয়টা একটা, আপনি যে কোনো একটি, যদি এমন হয় যে আপনি কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছেন, সেই অ্যাসাইনমেন্টের যদি আপনি যদি কিছু স্মার্ট আর্ট দিয়ে কিছু অ্যাসাইনমেন্ট করেন, দেখবেন আপনার সেই প্রজেক্টটি সবার কাছে আরো আহ, কি বলে হাইলাইটফুল হবে, এবং সকালে দৃষ্টি কাটবে। যেমন আমি যদি আপনাকে দেখাই, এটা সিলেক্ট করলাম, ওকে অপশন ক্লিক করলাম, এখন লিখুন এখানে কি লিখবেন। এরকমের, তারপরে টেক্সট টু, এরকমের। তো আপনি আমি তো আর প্রজেক্ট করতেছি না, যার জন্য এখন ওইরকম আইডিয়া নেই। তো আমি মানে আপনাকে দেখালাম যে আপনি এইভাবে স্মার্ট আর্টের মাধ্যমে বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে। আহ তারপর আছে ইনসার্টের ভিতরে আর কি আছে, শেপ দেখানো, স্মার্ট আর্টের ভিতরে আপনি আরো দেখবেন যে বেশ অনেক ধরনের আপনার ইফেক্ট আছে। হ্যাঁ, এগুলো আপনারা ট্রাই করে কাজ করবেন, দেখবেন এর থেকে আপনার অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন। যেমন লিস্ট যান, এই দেখুন, তারপরে প্রসেসে যান, সার্কেলে যান। হ্যাঁ, দেখুন অনেক ধরনের।
তো এগুলো আপনারা যখন কাজ করবেন তখন হালকা পাতলা ব্যবহার করে করে দেখবেন, দেখবেন যে আসলে এখান থেকে কাজ করতে অনেক মজা। হ্যাঁ, যেমন এই বিষয়টা নেন, দেখুন এটা কেমন লাগে। ওয়াও, না সুন্দর না? এখানে কিন্তু আপনি অনেক ধরনের নাম, বিষয় গুলো লিখে রাখবেন, তারপরে এখানে লিখে দিবেন, লিখে দিবেন, লিখে দিবেন। ফাইন, ওকে। তারপর আছে চ্যাট, সরি, যেটাকে বলা হয় চার্ট। হ্যাঁ, চার্টের বিষয়টা তো আমরা কম বেশি অনেকেই জানি যে কোনো একটা আহ, বিষয়ে যদি আপনি চার্টের মাধ্যমে সেটাকে যদি উপস্থাপন করতে চান, তো অবশ্যই আপনাকে এই চার্টের বিষয়টা জানতে হবে, রাইট? সেজন্য আপনাকে এখানে কি করতে হবে, এই ওকে অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর আপনি এই যে যেমন ক্যাটাগরি যেখানে আছে, ক্যাটাগরি এখানে কি করবেন, আপনার যে সাবজেক্ট, যে টপিক, সে নাম দিবেন, বা যে যে বিষয়, যেমন 4টা কলাম নিয়েছিলাম, 4টা কলামের আপনি 4টা বিষয় দিবেন। তারপরে সিরিজ ওয়ান অনের এখানে আপনার এটার যে পার্সেন্টেজ গুলো যেগুলো বলা হয়, চার্টের মাধ্যমে যে শিডিউল করা হয়, সেই বিষয়গুলো আপনি দিবেন। যেমন এখানে যদি আপনি চান যে আপনার বিশেষ করে এগুলো রেজাল্ট শিট, বা এরকম কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রোডাক্ট এর যেটা বলা হয়, এটা হার হার নির্ণয় করা যায় মেবি এই এই শিটটি দ্বারা, আই থিঙ্ক। এটা একটা আপ এন্ড ডাউনের একটা শেয়ার বাজার বা এই কোয়ালিটি এগুলো আসলে দেখানো যায় এর মাধ্যমে। হ্যাঁ, সেটাই। ওকে, তো আমরা সচরাচর এই কাজগুলো যখন করবো তখন বুঝতে পারবো, তাই না? ওকে, তারপর আছে আপনার স্ক্রিনশট। হ্যাঁ, স্ক্রিনশটের বিষয়টা একটু দেখানোর ট্রাই করি। স্ক্রিন ক্লিপিং মেবি অ্যাভেলেবেল উইন্ডোজ আছে। দেখুন আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে। হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা ব্লার হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখুন আমি যদি এটাকে একটু টান দেই, আমার এটাকে হুম। স্ক্রিনশট হচ্ছে, মানে আহ, ঠিক আছে, মানে স্ক্রিনশটটা আমরা ওয়ার্ডের মাধ্যমেও স্ক্রিনশট নিতে পারি। হুম, আহ, এই, আচ্ছা। অনেক কিছুই আছে আসলে এই সফটওয়্যারটার মাধ্যমে, আসলে আমরা জানি না, তাই এর ব্যবহারটা শিখলে আমরা মনে করি যে এখান থেকে বিগিনার এবং হাই লেভেলের কাজও এখান থেকে করা সম্ভব, যদি এর সম্পূর্ণ ব্যবহারটা আমরা খুব ভালোভাবে জানি। সেক্ষেত্রে আমি আশা করি বা আমি যেটা বলি সেটা হলো যে সবাই যদি সঠিক নিয়ম এবং সঠিক ব্যবহারটা আয়ত্ত করতে পারেন, তাহলে এখানে আপনারা খুব প্রফেশনাল লেভেলে কাজ করা সম্ভব, যেগুলো আসলে আমরা বিভিন্ন পেইড টুল দিয়ে করে থাকি, বা সেই টুল গুলো করার জন্য অনেক কোর্স করা লাগে। সো সেটা একটা টাফ ব্যাপার, কিন্তু আমি এখন যেটা বুঝি যে এই সফটওয়্যারের কাজটা জানা থাকলে আপনি খুব সিম্পলি সাধারণভাবে অনেক কাজগুলোই এখান থেকে ডান করা যায়। জি জি, তা যাই হোক, আমরা কন্টিনিউ ক্লাসটা দেখি। আর ক্লাসটা আসলে অনেক ইমপ্রেসিভ, ঠিক আছে, আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু আমি নতুন এই এই চ্যাপ্টারটাই, সেক্ষেত্রে আমি আসলে কি আহ, শিখতেছি। যাই হোক, অনেক ভালো লাগতেছে। তা নাইম ভাই, আপনি কন্টিনিউ করেন, আমি আসি। ওকে। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাপস ফর অফিস, এটা আমরা রিসিভ করবে কারণ এটা আমাদের লাগে না। তো যেমন অনলাইন ভিডিও মিডিয়া, রাইট? এই অপশনটি হচ্ছে আপনি যদি অনলাইন থেকে কোনো ভিডিও আপনার এই প্রজেক্টে আপনি অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অনলাইন ভিডিও মিডিয়া এই অপশনে ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটি আপনি অনলাইন থেকে আনতে চাচ্ছেন, ওই ভিডিও লিঙ্কটা জাস্ট আপনি এখানে আহ, দিয়ে দিবেন, তাহলে আপনার ওই ভিডিওটা এখানে শো করবে। যেমন আমি এখানে একটু দেখি সম্ভব হয় কিনা, প্লিজ।
না হচ্ছে না, আনফরচুনেটলি কোনো একটা সমস্যা আছে। তারপরে আছে হাইপারলিংক। এখন হাইপারলিংক সম্পর্কে আমরা যেটা বলি, যেমন হাইপারলিংক হচ্ছে, আমি যেখানে অপশনটাতে ক্লিক করি, আমার ল্যাপটপ একটু স্লো কাজ করতেছে। সমস্যা নেই, আপনি সময় নেন, মানে রাশিং হওয়া লাগবে না, স্লো কাজ করলে একটু সময় নেন, তাহলে ওই জিনিসটা আর কি হ্যাঙ্গিং হবে না। তো ওই অপশনে কাজ যদি না হয় আপনি ওটা স্কিপ করেন, ওটা আমরা লাস্টের দিকে আবার দেখে নেবো আর কি, ঠিক আছে? এখন এটা ক্লিক করলে নিবেও না, যেহেতু এটা লোডিং চলতেছে, আবার ক্লিক করলে ডাইরেক্ট হ্যাং হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করি, কোনো সমস্যা নেই, লোডিং শেষ হোক। হ্যাঁ হ্যাঁ। অনেক সময় আসলে পিসির কনফিগারেশন ভালো না থাকলে অনেক সময় অনেক সমস্যা হয়। তাহলে আমরা এই যে আর অনলাইন অনলাইন ভিডিও আর হাইপার লিঙ্ক বুকমার্কস, এই দুইটি অপশন আপনার স্কিপ করবো, কারণ এই দুইটি দেখাতে গেলে যেহেতু আপনার নেটের প্রয়োজন, আর সেক্ষেত্রে আপনার মানে মানে আপনার যেমন ওয়ার্ড থেকে ডাইরেক্ট ও আপনি অনলাইনে চলে যায়, যার কারণে লোডটা প্রেশারটা বেশি পড়ে। তো আমরা কি করব, আপনি হেডার ফুটার এই কাজটা দেখানোর পরে আজকের মতো ক্লাস শেষ করবো। ওকে। জি, সমস্যা না। ওকে, তাহলে আমি এটি স্কিপ করতেছি। তো ইনসার্টে যাই, তারপরে দেখি এটা হচ্ছে যেমন হেডার এন্ড ফুটার, এই বিষয়টি একটু দেখানোর ট্রাই করি। ওকে, তো আমি প্রথমেতে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেডার, এই অপশনটাতে ক্লিক করি। তারপর দেখুন আহ, প্রথমে বেশ কিছু কয়েকটা ফরম্যাট আছে। যেমন ব্লাঙ্ক ব্লাঙ্ক ব্ল্যাঙ্ক, 3 কলাম, এখানে এটা 1 কলাম, এটা 1 কলাম, 3 কলাম, 3 কলাম। তারপরে দেখুন এখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনি যদি দেখলে বুঝবেন। যেমন আহ, আমরা সচরাচর কোনো কোম্পানির প্যাড যখন দেখি, হ্যাঁ, প্যাড দেখি বা এমনও দেখি কোনো একটা লেখার, কোনো একটা পেজের বিভিন্ন লেখা লিখছে, কিন্তু উপর দিকে সুন্দর একটা আপনার একবারে কালারফুল লেখা পার পেজে, মানে একই লেখা প্রত্যেকটা পেজে আছে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার একটি প্রজেক্টে আপনি 100 ইয়া নিয়েছেন, যেটা বলে 100 পেজের একটা কাজ আছে বা 100 পেজে লেখা আছে, কিন্তু প্রত্যেকটা পেজে আপনি নাম চাচ্ছেন যে প্রথম পেজের প্রথম দিকে আপনার নামটা থাকবে 100 পেজে। যদি এমনটা হতো যে আপনি একবার লিখে নিবেন, কিন্তু আপনি যদি 1000 পেজ নেন, আপনার একই লেখা থাকবে। তো বিষয়টা একটু ইন্টারেস্টিং না, বা আপনার জন্য তো একটু সহজ হয়। তো সেই কাজটা আমরা যেভাবে করতে পারি, তাহলে আমি এই কাজগুলো সব মুছে নিই। যেমন আমি হেডারে গেলাম, হ্যাঁ, হেডারে যাওয়ার পরে আমি এই ব্লাঙ্ক অপশনটি নিলাম, নেওয়ার পর আমি এখানে লিখলাম এখানে আমার নাম লিখলাম। ওকে, দেন বাইরে ক্লিক করে দেখুন। এখন দেখুন এই যে নামটা, আমি যদি পেজ নেই, দেখুন একটু লক্ষ্য করুন, আমার এখানে কিন্তু এখন 15টি পেজ আছে, তাই না? আমি প্রথম পেজে যাই, হ্যাঁ, দেখুন প্রথম পেজে আমার যেই লেখাটি আছে এমডি নাইম মোল্লা, আমি একবারে 19 নম্বর পেজে যাব এখন। দেখুন আমি এখন 19 নম্বর পেজে আছি, সরি, হ্যাঁ, দেখুন আমার 19 নম্বর পেজে কিন্তু এখন সেম লেখাটি আছে। আমি কিন্তু এই লেখাটি একবার লিখছি, কিন্তু আমার প্রায় প্রতিটা পেজে সেম লেখা এখানে চলে এসেছে। যে এটা এরকম যে একটি পেজে আপনি মাল্টিপল পেজ তৈরি করতে পারবেন আর কি।
হ্যাঁ, মানে আপনার পেজের প্রথম যে হেডিংটি আপনি যেটি দিয়ে হুম, রাখবেন, হুম। যদি চান যে আপনি এই হেডিংটি আপনি পেজে আপনি দিবেন, বারবার লিখবেন না, সেটি আপনি কি করবেন, হুম, হেডিং এ যাবেন, একবার লিখে নিবেন এবং আপনি প্রত্যেকটা পেজে আপনার ওই সেম লেখাটা আপনার শো করবে। এটা হচ্ছে হেডারের জি, কাজ। জি। তারপর আছে আপনার ফুটার। তো ফুটারও আপনার সেম আপনার কাজ করতে পারেন। যেটা হচ্ছে আপনি দেখুন ফুটারে যদি যান, এখানে আপনি একটা স্টাইল নিন। তো এখানে লিখুন। এখানে সচরাচর আপনি কি করবেন? আপনি একটা কনট্যাক্ট নাম্বার দিবেন বা আপনার যদি একটা ইমেইল নাম্বার থাকে ইমেইল নাম্বার দিবেন। আ ওকে। আমি এখানে দেখাই। দেখুন, আমার এখন প্রত্যেকটা পেজে লাস্টে কিন্তু এই লেখাটা চলে এসেছে। ঠিক আছে? তারপর এটার নিচে আপনি যদি চান আপনি কি করবেন, যেমন এই লেখাটাতে এখন শুধু নাম আছে কিন্তু নিচে কোনো একটা যদি এমন একটা হয় যে একটা বর্ডার বা যদি শেপ দেওয়া যায় বা একটা আন্ডারলাইন দেওয়া যায় এই পুরোটা পেজ জুড়ে, তো দেখতে আরেকটু সুন্দর লাগবে, তাই না? তো আমি ইনসার্টে যাই, তারপর হেডার অপশনে যাই, তারপরে এখান থেকে যদি চাই যে আমি এই স্টাইলটা ফলো করবো, যেমন এই স্টাইল আছে দেখুন, অ্যালফাবেট, হ্যাঁ, এই অপশনটি আমি এই স্টাইলটা আমি নেই। এখন আমি এখানে নাম জি, লিখছি। অনেক অনেক সুন্দর একটা স্টাইল। ওকে, এখন দেখুন আমার এখন এই পেজের ডিজাইনটা অন্যরকম হয়ে গেল না? দেখতে কিন্তু সুন্দর লাগলো। তো সেম ভাবে যদি চাই যে আমার এই ফুটারের নিচেও আমি একটা ডিজাইন অ্যাড করব, যাতে আমার লেখাটা বা পেজটা দেখতে আরেকটু চোখে লাগার মতো বা সুন্দর লাগে। তো সেজন্য কি করব, আমি এখান থেকে চলে যাব নিচের দিকে। নিচের দিকে অনেক ধরনের স্টাইল আছে, যেমন লক্ষ্য করুন, দেখুন এখানে একটি ফুলের মতো চিহ্ন চলে এসেছে। তো এইভাবে আপনি বিভিন্ন ডিজাইন এখানে অ্যাড করতে পারবেন। হুম, আবার যদি এমনটা চান যে না, আপনি কোনো নাম দিবেন না, বাট আপনি নিজের একটা কোনো লোগো বা পিকচার আপনি সাইজিং করে আনছেন, সেটা আপনি এখানে অ্যাড করবেন, আপনি কিন্তু সেটাও পারবেন। সেটা করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি এই লেখাটা আমি মুছে দিই। দেখুন এই যে পিকচার, এই পিকচারটা আপনি সিলেক্ট করুন, তারপর এটাকে সিলেক্ট করুন, দেন ইনসার্ট অপশনে ক্লিক করুন। দেখবেন আপনি পিকচারটি এখানে চলে আসবে, হ্যাঁ। তারপর এটাকে একটু ছোট করে দিন। ওকে, বিশেষ করে আমরা দেখে থাকি বিভিন্ন কোম্পানির যে প্যাড যেটাকে বলা হয়, অবশ্যই আপনারা আহ, জেনে থাকবেন। বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট কোনো চিঠিপত্র যখন পাঠায়, তখন একটা নির্দিষ্ট একটা প্যাড আছে, মানে কোম্পানির নাম থাকে, লোগো থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু কোনো ধরনের ফটোশপ বা এই ধরনের ব্যবহার না করেও এই কাজগুলো খুব শুধুমাত্র ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, হ্যাঁ। যেমন এ হলো ইনসার্ট এবং ফুটার মেনুর একটু মোটামুটি আমরা ট্রাই করলাম বা দেখানোর বা বোঝানোর, বা আমরা সবাই চেষ্টাও করছি বোঝার জন্য। হুম, যেমন আরটা হচ্ছে যেমন পেজ নাম্বার, এটি একটু না দেখালেই নয়। যেমন টপ অফ পেজ, ওকে। এখন আপনার এখানে 19 নাম্বার পেজ আছে, রাইট? এখন আপনি চাচ্ছেন যে আপনার পেজের ভিতরে আপনি কোনো এক জায়গায় আপনি দেখিয়ে দিবেন যে অ্যাকচুয়াল আপনার এই পেজটা কত নাম্বার পেজ। হুম, এখন আপনি কি করবেন, আপনি কি প্রতি পেজ গুনে গুনে মানে 1 2 এভাবে করে দিবেন? এভাবেও করতে পারেন, বাট আপনি যদি চান যে না, এই কাজগুলো আমি করবো কেন, যেহেতু আমি কম্পিউটারে দিয়ে কাজ করতে চাই, যেহেতু আমি কেন নিজে করবো, আমি তো কম্পিউটারের মাধ্যমে করতে পারি, রাইট? তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, পেজ নাম্বার অপশনে যাবেন, দেন টপ অফ পেজ এই অপশনটাতে ক্লিক করুন। দেখুন পেজের প্রত্যেকটা পেজের শুরুতে আপনার দেখাবে এটা কত নম্বর পেজ। হুম, দেখুন 2, এটা 3, ঠিক আছে? আপনি নিজে ক্যালকুলেট করতে পারবেন যে অ্যাকচুয়াল আপনার এই পেজটা কত নম্বর পেজ। যদি এমনটা হয় যে আপনার পেজের এই অপশনটিতে কাজ করতেছে না, ঠিক আছে, তখন আপনি এই বিষয়টি ব্যবহার করবেন। হুম, তারপর কারেন্ট পেজ পজিশন, ওই বিষয়টি একই কথা, যেটা আমি দেখালাম যে আপনার পেজের কত নম্বর পেজ সেটা আপনি দেখতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি বিষয়। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ, নাইম ভাই, আপনার ক্লাসটা অনেক উপভোগ করলাম, আর এখান থেকে অরিজিনালি আজকে অনেক নলেজ আর কি গ্যাদার করতে পেরেছি। আর মূলত
এটা এমন একটা সাইট আমি যা বুঝি আজকে, যে এখানে কাজটা জানা থাকলে আসলে অনেক সহজে আমাদের দৈনন্দিন জীবনের কিছু কিছু সমস্যার সমাধান এখান থেকে করা যায়। যেরকম আমরা পেইড কোর্স বা পেইড যেসব টুল গুলো ব্যবহার করি, যেরকম ফটোশপ, এরকম রিলেটিভ আরো অনেক টুলস আছে যেখানে আসলে দীর্ঘদিন একটা কোর্স কমপ্লিট করার পরে আসলে সেই টুলসটার ব্যবহার শিখি। কিন্তু এই সাইডে এসে যদি আমরা এই সাইডটা শিখি, সেখানে দেখা যাচ্ছে অল্প নলেজ দিয়ে আসলে এখান থেকে অনেক কাজ করা সম্ভব, আমি যেটা মনে করি। জি, হ্যাঁ, অবশ্যই। অনেক একটা সুন্দর একটা সাইড এখানে। সো নেক্সট টাইমে আমরা ট্রাই করব এই সাইডটা আয়ত্ত করার এবং শেখার জন্য চেষ্টা করব আর কি। আর আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তা আজকে হ্যাঁ, এই বলে আমাদের ক্লাসটা শেষ করতেছি। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।